আচ্ছা, আমার স্লাইডটা একটু প্লে করো। আমি ফোনে আছি, আমার ল্যাপটপ অলমোস্ট প্রায় ডেড, আর আমি এখন রুমে অফিসে বসে তো এটা করা যাবে না। জি ভাই, সমস্যা নাই। তাই আমার স্লাইডটা প্লে করলে ভালো হতো। ওকে, তুই ফার্মেসির দোকানে নাকি? উপরে কিরকম প্যাকেট মনে হচ্ছে রাজীব? তাও তো অনেকটা ওরকম। আচ্ছা, স্লাইড কি দেখা যাচ্ছে? স্লাইড হ্যাঁ, দেখা হ্যাঁ, যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি। সবাইকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখা আচ্ছা, যাচ্ছে। আমি মোহাম্মদ আল মেহেদী হ্যাঁ ভাই, হাসান। আমি এখন মাস্টার্স স্টুডেন্ট হিসেবে ইনস্টিটিউট অফ বেজিং ন্যানো এনার্জি ন্যানো সিস্টেমস অধ্যয়নরত আছি। আর এটা ইউনিভার্সিটি অফ চাইনিজ একাডেমি অফ সায়েন্স, যেটা সবগুলাই মূলত চাইনিজ একাডেমি অফ সায়েন্স এর অন্তর্গত। এদের চাইনিজ একাডেমি অফ সায়েন্স এর অনেক অনেক ইনস্টিটিউট এবং অনেক স্টুডেন্টসরাই তোমার এইসব ইনস্টিটিউট গুলোতে কাজ করে। তো আমিও তাদের ভিতরে একজন। আর স্লাইডের শুরুতে একটু বলে দিই, স্লাইডটা আমি আজকেই বানাইছি। আর আমার এখানে টেকনিক্যাল প্রবলেমের জন্য পুরো দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ইলেকট্রিসিটি ছিল না। অনেক ফাস্ট বানাইছি সকালেই, তাই যদি ভুল ত্রুটি থাকে একটু চেক করে নিও। আর স্লাইডটা অবশ্যই গ্রুপে পোস্ট দিয়ে দিও সবার জন্য। স্লাইডটা কেউ যদি রাখে তাহলে অন্তত রিভিউ আর্টিকেল লেখার সময় অনেকখানি সেইখান থেকে কিছুটা ডিরেকশন পাবে আশা করি। আমি সবচেয়ে আমরা শুরু করি তাহলে। করো মা। নেক্সট স্লাইডে আচ্ছা, প্রথমে যেটা আমাদের টপিক আজকে, কিভাবে আমরা রিভিউ আর্টিকেল লিখবো। তো রিভিউ আর্টিকেল জিনিসটা কি সেটা আমাদের আগে বুঝতে হবে। রিভিউ আর্টিকেল মিন্স কোন একটা, অনেক সময় আছে না যে একটা যে কোনো আমাদের যেমন এইচএসসি লেভেলে অনেক বিষয়ের উপর আমাদের কিন্তু একটা কমেন্ট অথবা একটা সামারি লেখার জন্য বলা হতো, একটা বিশাল বড় প্যারাগ্রাফ থেকে ছোট একটা প্যারাগ্রাফ বানানোর। তো এখানেও জিনিসটা ওরকমই, কিন্তু এখানকার জিনিসটা হচ্ছে তোমাকে এক্সট্রা ক্রিটিক্যাল অ্যানালাইসিস করা লাগবে এবং সেটা অবশ্যই কনস্ট্রাকটিভ হইতে হবে এবং সেটা সামারি মাধ্যমে এবং কিছু কম্পারিজনের মাধ্যমে তোমাকে সেইটার যে কিছু ড্রব্যাকস কিংবা সেইটার ভিতরে কোনো প্রবলেমস অথবা তারা সেটা কেন করলো এবং ভবিষ্যতে সেটার উপর ডিপেন্ড করে কোনো কিছু করা সম্ভব হবে কিনা, এই ধরনের একটা ডিরেকশন তোমাকে দিতে হবে। তো এটা একটা সার্টেন টপিকের উপরে মূলত হয় এবং মাঝে মাঝে সেটা সার্টেন কিছু মেথডের উপরে হইতে পারে। তবে যেটা লিটারেচার রিভিউ হিসেবে পরিচিত, মেইনলি আমরা যেটাকে বলি একাডেমিক রিভিউ পেপার, সেটা মূলত হয় লিটারেচার রিভিউ। এবং এটার ভিতরে প্রসেস কিংবা কিছু অনেক দেখা যেমন এখানে ৩ ধরনের রিভিউ এর কথা আমি বলছি। যেমন সিস্টেমেটিক রিভিউ আছে, মেটা অ্যানালাইসিস আছে। এই ২ টাতে আছে যে অনেক বেশি টাইম কনজিউমিং এবং স্পেসিফিক একটা মেথডের উপরে তারা পুরো সেই মেথডটা নিয়ে যত কাজ হয়েছে সেগুলোর উপরে তারা রিভিউ, মানে পুরো এনালাইসিস করে একটা রিভিউ আর্টিকেল তারা লিখে। তো আমরা সেই ২টা বাদ দিচ্ছি, আমরা শুধু কথা বলবো লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ এ আমরা শুধুমাত্র যে পেপার গুলো অথবা যে কাজগুলো তারা করলো এবং তারা কেন করলো এবং সেটার কোন ধরনের ড্রব্যাকস আছে এবং সেটার যে ভিত্তিটা কি, বেসমেন্টটা কেমন স্ট্রং, সেই জিনিসগুলাই আমরা সামারাইজ করব। যেমন একজন যদি হঠাৎ কেউ যদি একটা সার্টেন টপিক যদি আমি বলি, আমি এখন কাজ করি ন্যানো জেনারেটরের উপরে। তো এখন যদি কেউ চায় যে ন্যানো জেনারেটরের বিষয়ে সে কিছুটা ধারণা লাভ করবে, তাহলে সে কিন্তু সিঙ্গেল স্পেসিফিক যদি একটা ন্যানো জেনারেটরের পেপার সে পড়ে, তাহলে সেখান থেকে সে ওভারঅল আইডিয়া কিংবা ধারণা নিতে পারবে না। কারণ সেখানে একটা সিঙ্গেল স্ট্রাকচারে সিঙ্গেল মেকানিজমের উপরেই কিন্তু যে ন্যানো জেনারেটরটা তৈরি আছে। কিন্তু সে যদি ন্যানো জেনারেটরের উপরে একটা রিভিউ আর্টিকেল পড়ে, তাহলে কিন্তু সে মোটামুটি কবে থেকে সেটা শুরু হলো এবং কখন সেটা আরো কোন ভাবে ডেভেলপ হচ্ছে এবং সেটার অ্যাপ্লিকেশন কোন সেক্টরে এবং ভবিষ্যতে কোন অনুমান কিংবা
কোন ধরনের পটেনশিয়াল আছে সেগুলা কিন্তু সব সে একটা রিভিউ আর্টিকেল থেকে পেয়ে যাবে। তো রিভিউ আর্টিকেল মূলত হচ্ছে নিজের জ্ঞানটাকে এবং নিজের যে আন্ডারস্ট্যান্ডিং একটা টপিকের উপরে সেটা বাড়ানোর জন্য রিভিউ আর্টিকেলের গুরুত্ব অনেক বেশি। তো এইজন্যই রিভিউ আর্টিকেলটা এটা যতটা সিম্পল ভাবা যায় আসলে জিনিসটা ততটা সিম্পল না। ঠিক আছে? আর একটা রিভিউ আর্টিকেলের সাইজ ধরন বিশেষে অনেক হইতে পারে। হ্যালো? আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই শোনা যাচ্ছে। ওকে। তো রিভিউ আর্টিকেলের লেন্থটা অনেক রকম হইতে পারে। যেমন ৮,০০০ থেকে আমি দিচ্ছি ৪০,০০০ পর্যন্ত। তো মডারেট রিভিউ বেশিরভাগই হয় ১০,০০০ এর ভিতরে। ৮,০০০ থেকে ১০,০০০ অথবা ১৫,০০০ এর ভিতরেই। আমি যে রিভিউটা লিখছি লাস্ট সেটা মোটামুটি প্রায় সবকিছু মিলেই প্রায় ১৮,০০০ হয়ে গেছে। এটা অনেক সময় দেখা যায় যে ইনভাইটেড রিভিউ থাকে। অনেক প্রফেসরদেরকে অনেক জার্নাল তো সেটার ক্ষেত্রে আরকি কোনো লিমিটেশন থাকে না। কিন্তু অন্যগুলার ক্ষেত্রে তুমি যদি যেকোনো একটা সার্টেন জার্নালে দিতে চাও তাহলে সেটার জন্য একটা লিমিটেশন সেই জার্নালে উল্লেখ করে দেয়া থাকে। যদি সেটা ইনভাইটেড রিভিউ না হয় তাহলে এই লেংথ এর ভিতরেই তোমাকে লিখতে হবে। এবং আমি এমন রিভিউ দেখছি যেটা মোর দ্যান অলমোস্ট 200 পেজেস। তো সেগুলো আসলে অনেক বড়, বড় রিভিউ। তো যেকোনো সাইজেরই হতে পারে। রিভিউ এর আসলে ধরা-বাঁধা কোনো নিয়ম এরকম থাকে না। আচ্ছা ঠিক আছে আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা ১ম দিকের আমি যেগুলা ১ম দিকের স্লাইড মোটামুটি অর্ধেক পর্যন্ত সেগুলা কিছুটা থিওরিটিক্যাল। সেটা আসলে বোঝার জন্য আগে যদি কেউ রিভিউ পেপার পড়ে থাকো তাহলে তাদের জন্য একটু আন্ডারস্ট্যান্ডিং একটু সুবিধা হবে। কারণ এখানে আমি একেকটা বিষয়ের গুরুত্ব অথবা একটা বিষয়টা আলাদা, আলাদা স্লাইডে সব তুলে ধরছি। মানে যদি রিভিউ পেপার কেউ না পড়ে থাকে তাহলে তার জন্য এই জিনিসগুলো বুঝতে একটু কষ্ট হবে। তাই আমি মনে একটু ধৈর্য ধরে একটু শুনলেই পুরোটা শোনার পরে মোটামুটি একটা আইডিয়া জেনারেট হয়ে যাবে। তো আমাদের আসলে লিটারেচার রিভিউটা মূলত কি? সেখানে কিছুটা আইডেন্টিফাইস ট্রেন্ডস ইন রিসার্চ মানে মানে যেকোনো রিভিউ আর্টিকেল যখনই কেউ লিখতে যাবে সে কিন্তু সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় রিসেন্ট ট্রেন্ডস। কারণ একটা রিসার্চ দেখা যাচ্ছে যে ৫০ বছর ধরে চলতেছে। তো আমি যদি ১ম ৫০ বছরের পেপার গুলা নিয়ে রিভিউ আর্টিকেল লিখি, সেটার গুরুত্ব কিন্তু আজকে খুব বেশি একটা থাকবে না। কারণ সেটা ওল্ড ডেটেড। এইজন্য সবসময় রিভিউ আর্টিকেল এর সময় রিসেন্ট যে ট্রেন্ডস টা সেটাকে আইডেন্টিফাই করতে হবে যে এখনকার যে কাজগুলা হচ্ছে সেটা কোন বিষয়ের উপরে হচ্ছে। সেই ট্রেন্ডটা সেই কনটেক্সট টা ধরা একটা ইম্পোর্টেন্ট জিনিস এবং সেটা রিভিউ আর্টিকেল থেকে খুব সহজেই পাওয়া যায়। কারণ তুমি রিভিউ আর্টিকেলে অনেকগুলা রিসেন্ট কাজের একটা সারাংশ এবং সেখান থেকেই কিন্তু বোঝা যায় যে এই জিনিসগুলার কাজ এই পর্যন্ত অগ্রগতি হয়েছে এরপর থেকে কাজগুলা করা যাবে। তো আমি আমার নিজের রিসার্চ সেক্টরটাও কিন্তু এই রিভিউ আর্টিকেল কয়েকটা পড়ার পরে কিন্তু আমি খুব সহজেই আমার ফিল্ডটাকে স্পেসিফাই করতে পারবো। এজন্য এটা আইডেন্টিফাই করার জন্য খুব দরকারি একটা জিনিস। তারপরে আছে এটা কি? সো আমি স্লাইডে এখানে ভুল করছি। আমি একটা লাইন ২ বার দিছি। ইটস ওকে। তারপরে ইট পয়েন্টস আউট রিসার্চ গ্যাপস ইন এক্সিস্টিং লিটারেচার। এবং যখন একজন অনেকগুলো লিটারেচার মানে অনেকগুলা রিসার্চ পেপার নিয়ে, অনেকগুলা কাজ নিয়ে, অনেকগুলা ইনভেস্টিগেশন নিয়ে এনালাইসিস করবে, সে কিন্তু খুব সহজে বিভিন্ন কাজের ভিতরে কম্পারিজন করার মাধ্যমে কি সেটা রিসার্চ গ্যাপস কোন সেক্টরটায় উন্নতি করা যাবে সেটা কিন্তু সে খুব ভালোভাবে বের করতে পারবে। আর এর মাধ্যম দিয়েই কিন্তু একজন কি নতুন একটা কাজ করার সূচনা এবং নতুন একটা কাজ করার একটা আইডিয়া কিন্তু সে পাবে। এজন্য রিভিউ আর্টিকেল এর অনেক দরকার আছে। এখন হচ্ছে কাদের আসলে টেকনোলজি সম্পর্কে আপডেটেড থাকতে চাই, তাদের সবচেয়ে সহজ উপায় হচ্ছে রিভিউ আর্টিকেল পড়া। কারণ কেউ যদি শুধুমাত্র রিসার্চ আর্টিকেল পড়তে চায়, তাহলে সে শুধুমাত্র স যদি সে অ্যাবস্ট্রাক্ট টা এবং ইন্ট্রোডাকশন টা পড়ে, তারপরে কিন্তু তার আর পড়ার মতো ধৈর্য কারণ সে অত ডিটেইল মেকানিজম এর দিকে তার অত বেশি লক্ষ্য থাকে না। একজন কমন রিডার্স এর জন্য তার লক্ষ্য থাকে এই কাজটা কোন থিওরি মানে কোন থিওরি অথবা কোন মেকানিজম এর উপরে হচ্ছে এবং এইটা দিয়ে আমি কি করতে পারি? মানে সেটার অ্যাপ্লিকেশন টা কি? সেটাই একজন সাধারণ কমন রিডার্স এর দরকার। এবং রিভিউ আর্টিকেল এ এই জিনিসটাকে খুব বেশি খুব মানে লজিক্যাল ভাবে উপস্থাপন করা হয়। আর সায়েন্টিস্টদের জন্য অবশ্যই
সেই রিভিউ আর্টিকেল থেকে জানতে পারে যে এই পেপারটা এই বেসিকের উপরে কাজ করছে। তখন সে স্পেসিফিক ভাবে সেই পেপারটা নিয়ে সে আলাদাভাবে সে এনালাইসিস করতে পারে। এজন্য সবার জন্যই মোটামুটি এই রিভিউ আর্টিকেল গুলো অনেক দরকারি। ওকে, নেক্সট স্লাইড। আর এখানে এবার আমি যেটা দিছি যে কেন আসলে রিভিউ আর্টিকেল আমরা লিখবো? এটা দিছি এইজন্য এই স্লাইডটা, যেটা আমার পার্সোনাল বিষয়ের উপর। মানে কি? তোমরা যদি কেউ রিসার্চ জার্নাল গুলার ইমপ্যাক্ট ফ্যাক্টর দেখো, তাহলে দেখবা যেগুলো রিভিউ বেসড জার্নাল সেগুলোর ইমপ্যাক্ট ফ্যাক্টর অনেক বেশি। এখানে আমি কয়েকটা যেমন ন্যাসারের তুলে ধরছি। যে ন্যাসারের যে ন্যাসার ম্যাটেরিয়ালস আছে সেটার ইমপ্যাক্ট ফ্যাক্টর মাত্র 38.66, কিন্তু যদি ন্যাসার রিভিউজ ম্যাটেরিয়ালস দেখো সেটার কিন্তু 71 হয়ে গেছে। তার মানে কি রিভিউ আর্টিকেলের ইমপ্যাক্ট ফ্যাক্টর অনেক বেশি হয়, কারণ এটা একজন রিসার্চার শুরুই করে রিভিউ আর্টিকেল গুলা পড়ার মাধ্যম দিয়ে, এবং সেটা তাকে অনেক বেশি হেল্প করে তার যে প্রপোজাল, রিসার্চ প্রপোজাল অথবা তার যে রিসার্চ বেসমেন্ট অথবা রিসার্চ ব্যাকগ্রাউন্ডটা ডেভেলপ করার জন্য। তো এইজন্য রিসার্চের শুরুতেই আমাদের উচিত অবশ্যই যদি রিভিউ আর্টিকেল 100 পেপার পড়তেই হবে। এট লিস্ট সেই 100 টা পেপারের অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশন, কনক্লুশন এবং অ্যাপ্লিকেশন অথবা ফিউচার অ্যাসপেক্টস এবং মেকানিজম এর কিছুটা। এটা পড়তেই হবে। এটা না মানে এটা পড়তে গেলে অনেক, অনেক মানে বেসমেন্ট যে আমার রিসার্চ করার জন্য আমার একটা প্রজেক্ট শুরু করার জন্য যে জ্ঞানগুলা লাগে সেগুলা কিন্তু মোটামুটি সেই রিভিউ আর্টিকেল লেখার সময় কিন্তু তৈরি হতে থাকবে। এইজন্য পার্সোনাল যে ক্যারিয়ার ডেভেলপমেন্ট, যারা হচ্ছে রিসার্চ ফিল্ডে অথবা একাডেমিক ফিল্ডে থাকতে চাই অথবা রিসার্চ ইনস্টিটিউটে জব করতে চাই, তাদের জন্য আসলে রিভিউ আর্টিকেলের মানে গুরুত্ব অপরিসীম। এর কোনো আসলে আ অল্টারনেটিভ আমি পাই নাই আরকি। ওকে। এখন এখানে এটাও একটা থিওরিটিক্যাল জিনিস যে লিটারেচার রিভিউটা আসলে কোন ভাবে লেখা যায়। আ এটা ২ ভাবে লেখা যায়। একটা হচ্ছে chronologically, একটা হচ্ছে thematically। তো chronologically জিনিসটা হচ্ছে যে টাইম। আমি একটু আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে একটা টপিকের উপরে রিসার্চ হচ্ছে ৫০ বছর ধরে। তো কেউ যদি chronologically সেইটার উপরে একটা রিভিউ আর্টিকেল লিখতে যায়, তাহলে তাকে সেই ৫০ বছর ধরে অথবা সে একটা টাইম দিয়ে দিতে পারে যে ২০০০ সাল থেকে ২০২০ সালের ভিতরে এই টপিকের উপরে কোন কাজ এবং কিরকম ডেভেলপমেন্ট এবং কোন বিষয়ের উপর আরকি বেশি কাজ হইছে সেই জিনিসগুলো সে chronologically একটা রিভিউ আর্টিকেল সে লিখতে পারে। তো এখানে একটা টাইমটা অনুযায়ী তার যে আউটলাইন মানে আমি বলতে চাচ্ছি যে তার স্ট্রাকচারটা। যেমন যেকোনো রচনার ক্ষেত্রে আমাদের স্ট্রাকচার কি ছিল? আমরা পড়ছিলাম যে উপসংহার, তারপরে সেই জিনিসটা কি সেটার পরিচয়, সেই জিনিসের গুরুত্ব অথবা ব্যবহার, সেই জিনিসের ইমপ্যাক্ট, সেই জিনিসের খারাপ উপকারিতা। তো এরকম একটা স্ট্রাকচার যেটা সেটা আমি আউটলাইন সম্পর্কে বলব। তো এই chronologically যখন একটা রিভিউ সালে কোন কাজ এবং কোন সেক্টরটার কতটুকু ডেভেলপমেন্ট হইছে, এইভাবেই মূলত এই পেপারটা অগ্রসর হয়। আর যেটা থিমেটিক্যালি সেটা হচ্ছে টাইমটা নট ম্যান্ডেটরি। দেখা যাচ্ছে একটা কাজের একজন করছিল ১৯৯০ সালে, কিন্তু ঐটার পরবর্তীতে ঐটা নিয়ে কেউ কাজ করে নাই। সেই কাজটা একজন ২০১৯ সালে করলো। তাহলে কিন্তু সে যখন একটা রিভিউ আর্টিকেল ওই টপিকের উপরে লিখবে, তার কিন্তু ১৯৯০ সালের পেপারের পরেই কিন্তু ২০১৯ সালের পেপারটা চলে আসবে। মানে এখানে টাইমটা কোনো ম্যাটার না। এখানে হচ্ছে যে টপিকটা অথবা যে ট্রেন্ডটা অথবা যে কনটেক্সটটা অথবা যে জিনিসটার উপর বেসমেন্ট করে যে মেকানিজম এর উপরে বেস করে লেখা হয়, সেটাই হচ্ছে এখানে মুখ্য বিষয়। এবং আমি যেটা দেখছি আরকি রিভিউ আর্টিকেল গুলাতে মূলত থিমেটিক্যালি এই জিনিসটাই সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। মানে এই ধরনের পেপারই সবচেয়ে বেশি। ওকে, ঠিক আছে। নেক্সট স্লাইড। এখন chronological approach এটা তোমরা পড়ে নিতে পারো। এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ কথাবার্তা এখানে তেমন একটা নেই যে chronological এর জন্য কোন জিনিসগুলা মাথায় রাখতে হবে, যে মেথোডোলজি কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে ইয়ার বাই ইয়ার, এবং মোটামুটি এখানে অনেক বেশি পেপার ইনক্লুড করতে হয়। কোনো একটা বছরের অথবা কোনো একটা টাইম ডিউরেশন এর কোনো পেপারকেই এখানে বাদ দেয়া যায় না। এটা হচ্ছে এই রিভিউ আর্টিকেল এর একটা ব্যাপার। ওকে, নেক্সট স্লাইড। আর এখানে হচ্ছে থিমেটিক্যাল। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এখানে থিমটাকে বুঝতে হবে যে আমি কোন মানে থিমটা মূলত হচ্ছে কোন বেসমেন্ট, কোন টপিক
অথবা কিসের উপর ভিত্তি করে, কোন লজিক্যাল উপরে ভিত্তি করে আমি রিভিউ আর্টিকেলটা লিখবো, এবং কোন আর্গুমেন্টস, মানে একটা রিভিউ আর্টিকেল শুধু এই না যে আমি হচ্ছে এই পেপারে এই কোর্সে এটার আউটপুট এই ছিল, এটাই কিন্তু শেষ না। এরকম এটা হয় ডিসক্রিপটিভ, মানে ডিসক্রিপশন দিলে সেটা দিয়ে রিভিউ আর্টিকেল হয়, অনেকেই লিখে। আমিও প্রথম যখন লিখছিলাম, প্রথম দিকে আমারটা লজিক্যালি, সবসময় প্রত্যেকটা স্টেটমেন্ট হবে লজিক্যাল, নট ডিসক্রিপটিভ। ডিসক্রিপশন ইজ নাথিং। ইউ হ্যাভ টু, তুমি ওই ডিসক্রিপশনটাই দিবে, কিন্তু সেটা লজিকের উপরে ডিপেন্ড করে তোমাকে সেই ডিসক্রিপশনটা দিতে হবে। এটা হচ্ছে থিমেটিক অ্যাপ্রোচের মেইন থিম। এবং এখানে কোনো টাইম, কোন মানে একটা টপিকের উপর দেখা গেল যে একটা টপিকের উপরে লিখতে গিয়ে আমি 1990 সালের পেপারও দিচ্ছি, এবং আই থিংক কারো হ্যালো, শোনা যায় এখন? জি ভাই, জি ভাইয়া শোনা শোনা যায়। যাচ্ছে। আচ্ছা, থিমেটিক যে অ্যাপ্রোচটা, সেখানে কোন ইয়ারের এটা, ওল্ড পেপার কি পুরাতন পেপার, এটা খুব বেশি এই আহ এটার খুব বেশি ইমপ্যাক্ট নাই। এখানে মূলত আমি যে টপিকের উপরে লিখতেছি সেটা হচ্ছে মেইন বিষয়। তারপরে চেষ্টা করতে হবে যে সেই টপিকে রিসেন্ট কাজগুলা কি করছে সেটার উপর ফোকাস বেশি দিতে হবে। কারণ সেটাই মূলত আল্টিমেট যে কাজগুলা রিসেন্টলি হইছে সেটাই কিন্তু আগেকার কাজের আউটপুট। তো সেটার জন্য এখনকার কাজের তুলনা করার জন্য পুরাতন কাজের অবতারণা করা যেতেই পারে। সো এখানে টাইমটা খুব বেশি ম্যান্ডেটরি না। ওকে, নেক্সট স্লাইড। আচ্ছা, এবার আমরা যেটা দেখবো যে একটা লিটারেচার রিভিউ এ কয়টা অংশ থাকে। অংশগুলা মূলত ৫ টা। তবে যখন তোমরা কেউ লিখবা তখন দেখবা এই ৫ টার বাইরে অনেক কিছু চলে আসছে। তো বেসিক হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপরে মেথড, তারপরে বডি, তারপরে ডিসকাশন এবং কনক্লুশন, রেফারেন্স লিস্ট। আর এইটা দেখার পরে অন্তত সবার একটা রিভিউ আর্টিকেল এনালাইসিস আমি যেখানে স্লাইড বাই স্লাইড করছি, এটার চেয়ে সবচেয়ে ভালো হবে এটলিস্ট পুরো যদি সে পড়ে, তাহলে সে মানে তার ভিতরে একটা ধারণা তৈরি হবে যে আমাকে এইভাবে একটা রিভিউ পেপার দাঁড়ায়। মানে একটা রিভিউ কিন্তু অনেক বিশৃঙ্খলভাবে সব ইনফরমেশন গুলা পেপার গুলায় থাকে। সেটাকে শৃঙ্খলভাবে সাজানো এবং সেটাকে একটা লজিকের উপরে দাঁড় করানো, এটা বেশ শ্রমসাধ্য কাজ। তবে সময় দিলে অবশ্যই অনেক ভালো ইমপ্যাক্ট ফ্যাক্টরের জার্নালে এই রিভিউ আর্টিকেল গুলা পাবলিশ করা যায়। ওকে, নেক্সট স্লাইড। আচ্ছা, এখানে আমি সেই যে পার্ট গুলা থাকে সেই পার্ট গুলার সংক্ষিপ্ত পরিচিতি দিছি। ইন্ট্রোডাকশন এ মূলত কি থাকে? আমি এখানে একটা জিনিস বলি যে যেটা জেনারেল রিসার্চ পেপার গুলা থাকে, সেগুলা থাকতে হচ্ছে তোমার একটা কোনকের শেপের একটা থিওরি আছে। আম সেই থিওরিটা হচ্ছে ১ম এ হচ্ছে ব্রডার এরিয়া। মানে একজন যদি, আমি যদি এক্সাম্পল দিই যে একজন হাইড্রোজেন গ্যাস সম্পর্কে অথবা হাইড্রোজেন গ্যাসের একটা বিক্রিয়া সম্পর্কে লিখবে। তাহলে ১ম এ ইন্ট্রোডাকশন এ তার সূচনা করতে হয় যে ম্যাটেরিয়ালস, মানে গ্যাসীয়, তরল সব পদার্থ নিয়ে তার কিছু কয়েকটা ২-১ টা লাইন লিখবে। তারপরে সে গ্যাসের ভিতরে আসবে এবং গ্যাসের ভিতরে আসার পরে সে গ্যাসের বিভিন্ন বিক্রিয়াগুলো সম্পর্কে সে সংক্ষিপ্ত পরিচয় দিতে পারে। তারপরে সে স্পেসিফাই, মানে হচ্ছে কি বলে? চালন আছে না? চালনে যেরকম ছোট আস্তে ক্ষুদ্র মানে তাকে ইন্ট্রোডাকশন এর ভিতরে একটা ইনফরমেশন ফ্লো থাকবে এরকম যে বৃহত্তর পরিসর থেকে একদম ক্ষুদ্র মানে স্পেসিফিক একটা পয়েন্টে এসে সে তার যে রিসার্চ বেসমেন্ট সেটাকে সে বলবে। ঠিক একই রকম কিন্তু যে লিটারেচার রিভিউ আছে সেখানেও কিন্তু একই রকম ভাবে কিন্তু এই পদ্ধতিটা প্রয়োগ করতে হবে যে ১ম এ সেটার ব্রডার, মানে কোন সেক্টরে আমি কাজ করতেছি, একটা বায়োলজিক্যাল পেপার সম্পর্কে এই এইভাবেই মানে ১ম এ ব্রডার ভিউ থেকে আস্তে সেটাকে একটা স্পেসিফিক পয়েন্টে নিয়ে আসতে হবে। এবং এটার জন্য অনেক পেপারই পড়া লাগবে। এইজন্য আমি বলতেছি যে আগে রিভিউ আর্টিকেল কয়েকটা পড়তে হবে। তাহলে মোটামুটি ফ্লো অফ ইনফরমেশন টা কেমন ভাবে যাচ্ছে সেটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। এবং এখানে
আম যে কোন ফিল্ড এবং সেটার যে আমি কেন এটা নিয়ে কাজ করতেছি সেই প্রশ্নের অ্যান্সার গুলা কিন্তু ইন্ট্রোডাকশন এর ভিতরে অবশ্যই থাকতে হবে। এটা যদি না থাকে তাহলে সেই যে লিটারেচার রিভিউ সেটার যে স্ট্রেংথ সেই স্ট্রেংথ টা অনেক কমে যায়। তারপরে মেথড। মেথডটা ওটা অনেক ভার্সেটাইল একটা জিনিস। মেথড মূলত আমরা যেই এক্সপেরিমেন্ট গুলা করি, কোন মেথড এবং সেটা কি মেকানিজম এ হচ্ছে, সেই বিষয়গুলা সম্পর্কে একটা মোটামুটি সামারি। দেখা যায় যে একটা সার্টেন একটা সিম্পল মেথড দেখা যাচ্ছে যে সেটা বিভিন্নভাবে হতে পারে। তো সেই জিনিসগুলোকে ক্লাসিফাই করা এবং সেই জিনিসগুলার মানে একটা কমন একটা জেনারেল আইডিয়া সেই মেথড গুলাতে ডেসক্রিপশন করতে হয়। তারপরে বডিটা মূলত মেইন পার্ট। এখানে যেমন এখানে যে ডিসকাশন গুলো থাকে সেটা হচ্ছে আমার যে ডিভাইস গুলো আমি একই ধরনের যেমন আমি যদি বলি যে আমি একটা সেন্সর নিয়ে কাজ করব। যদি সেটা বায়ো সেন্সর হয় অথবা যদি সাপোজ ধরে নিলাম যে টেম্পারেচার সেন্সর। তাহলে সেই সেন্সর গুলার তৈরি মানে আমি তো রিভিউ আর্টিকেল লিখতেছি। এখানে কিন্তু সেন্সরের একটা পেপার এর জায়গায় আমাকে ১০০ টা সেন্সর বেসড মানে সেন্সর ডিজাইন করছি এরকম ১০০ টা পেপার আমাকে কিন্তু পড়তে হবে। তো ১০০ টা পেপারে কোন ম্যাটেরিয়াল গুলা বেশি ব্যবহার হলো এবং ম্যাটেরিয়াল গুলা কোন ভিত্তির উপর মানে ডিপেন্ড করে এই ম্যাটেরিয়াল গুলা ব্যবহার করলো, সেই জিনিসটা আমাকে বের করতে হবে। তারপরে কোন স্ট্রাকচার টাকে তারা প্রায়োরিটি স্ট্রাকচার টা নেয়ার জন্য ওই কোন ম্যাটেরিয়ালের কোন বৈশিষ্ট্যের জন্য আমার এই স্ট্রাকচার টা বেশি কাজে দিবে। সেই জিনিসগুলো এনালাইসিস করে ম্যাটেরিয়ালস, স্ট্রাকচার এবং যে এটার যে বিভিন্ন স্ট্রাকচার এর পারফরম্যান্স কেমন এবং বিভিন্ন ম্যাটেরিয়ালস এর পারফরম্যান্স কেমন এই জিনিসগুলোর বডিতে মূলত আলোচনা করতে হবে। আচ্ছা নেক্সট স্লাইড। এবং ডিসকাশন এবং কনক্লুশন। তো ডিসকাশনে থাকবে মূলত রেজাল্ট ডিসকাশন। তো রেজাল্ট এবং পারফরম্যান্স যে এই ডিভাইস এর পারফরম্যান্স গুলা কেমন হচ্ছে। মানে এর আগে যে বডিতে যে তুমি ডিসকাশন করলা যে এটার স্ট্রাকচার গুলা কেমন এবং কোন ম্যাটেরিয়ালস এই ডিসকাশনের ভিতরে রেজাল্ট ডিসকাশনের ভিতরে এই জিনিসগুলো আনতে হবে যে এই ধরনের ম্যাটেরিয়ালস এই ধরনের সেটা সেমিকন্ডাক্টর হইলে সেটার পারফরম্যান্স কেমন হচ্ছে কিংবা সেগুলা মেটাল হইলে তার পারফরম্যান্স কেমন হচ্ছে কিংবা সেগুলা লিকুইড হইলে তার পারফরম্যান্স কেমন হচ্ছে। এই ধরনের এক ধরনের একটা ইনফো ক্রিয়েট ভিতরে তবে এই কনক্লুশন এর ভিতরে এই জিনিসটা চলে আসে। এবং ডিসকাশন এর ভিতরে রেজাল্ট এর পাশাপাশি অ্যাপ্লিকেশন ও একটা পার্ট হতে পারে। যেমন এই ডিভাইস গুলা কোন ক্ষেত্রে বেশি অ্যাপ্লিকেবল। যেমন টেম্পারেচার সেন্সর তো বিভিন্ন রকম হইতে পারে। হাই টেম্পারেচার এক ধরনের একগুলা সেন্সর থাকে, একগুলা মানুষের বডি কিংবা লোয়ার টাইপের যে টেম্পারেচার গুলা থাকে সেগুলো সেন্স করার জন্য আলাদা ডিভাইস এবং যেগুলা মোর দ্যান 1000 তো এই ধরনের অ্যাপ্লিকেশন এর ভিতরে কিন্তু এই ধরনের কিছু ভার্সেটাইল ডিসকাশন এর ভিতরে পড়ে। আর কনক্লুশন এর ভিতরে যে ফিউচার ডিরেকশন মানে ফিউচার অ্যাসপেক্টস যে রিসার্চ গুলা হলো সেটার ফিউচারে কোন দিকে সেই রিসার্চ গুলা অগ্রসর হবে। এটা একটা প্রেডিকশন এবং প্রেডিকশন এর মাধ্যমে প্রেডিকশনটা যত ভালো করা যাবে সেই পেপারের মোটামুটি ভ্যালিডিটি এবং সেটার স্ট্রেংথ টা সেই লজিক্যাল যে বেসমেন্ট সেটা অনেক স্ট্রং হয়। এবং কনক্লুশন এর আ অনেক মানে একটা পেপার অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটা মেইনলি অনেকটাই কিন্তু কনক্লুশন এর উপরে ডিপেন্ড করে। কনক্লুশন এবং ফিচার অ্যাসপেক্টস। কারণ এই ২ টার উপরে ডিপেন্ড করে যে তুমি পেপার গুলা পড়ে কিরকম এনালাইসিস করছো। যদি তোমার এনালাইসিস ভালো না হয় তাহলে তুমি ভালো কনক্লুশন লিখতে পারবা না এবং ভালো ফিচার ডিরেকশন দেয়া যাবে না। এজন্য কনক্লুশন এবং ফিচার অ্যাসপেক্টস এই ২ টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। আর রেফারেন্স লিস্টটা তো রেফারেন্স লিস্ট যদি ঠিকমতো না দেয়া হয় তাহলে প্লাগিয়ারিজম থাকবে এবং
হ্যালো, মানে নেট চলে গেছে ভাই। ভাইয়ের নেটে মেবি সমস্যা হয়েছে, একটু ওয়েট হ্যাঁ কর। হ্যাঁ, নেট নেট সমস্যা নেই, ভাই বলছিল নেট একটু সমস্যা আছে। আমার কি শোনা যায়? জি ভাই, এখন শোনা যাচ্ছে, আগে শোনা তো, যায়নি। রেফারেন্স তো বলছিলেন। আচ্ছা, আপাতত অফ রাখি, কারণ এর জন্য নেটওয়ার্কের স্পিড বেশি লাগতেছে। হ্যাঁ, ভিডিওটা অফ রাখ, তাহলে কম নেটওয়ার্কে ভালো লাইভ সম্প্রচার হবে। আচ্ছা, এটার রেফারেন্স যদি না দাও তাহলে তোমার প্লেগিয়ারিজম ধরবে, এবং প্লেগিয়ারিজম যদি বেশি পায় তারা, তাহলে দেখা যাবে যে সেটা রিভিউয়ারের কাছে না দিয়েই তোমার পেপারটা রিজেক্ট করে দেবে। তো এই জন্য অবশ্যই রেফারেন্সটা সঠিকভাবে এবং টু দ্য পয়েন্টে দিতে হবে। এবং কোনো একটা যদি ইনফরমেশন আমরা কি প্যারাফ্রেজের মাধ্যমে কিন্তু লিখি অনেক মানে পিরিয়ডিক্যালি, তো প্যারাফ্রেজ করলেও সেই ইনফরমেশনটার সোর্সটা খুব টু দা পয়েন্টে, এবং যেই জার্নালে সাবমিট করবে সেই জার্নালে যে ফরম্যাট সেই অনুযায়ী রেফারেন্স অবশ্যই ভালোভাবে দিতে হবে। আর যেটা বলছিলাম যে এই পাঁচটা জিনিস, এই জিনিসগুলোর বাইরেও অনেকগুলো ফিগার্স, মানে রিভিউ আর্টিকেল গুলোতে অনেক বেশি ফিগার থাকে আরকি। কারণ অনেক পেপার থেকে আমরা অনেক ম্যাটেরিয়ালস, অনেক স্ট্রাকচার এবং অনেক ধরনের পারফরম্যান্স এবং অনেক অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করি। তো সেখানে যদি ফিগার্স না থাকে তাহলে মানে যারা রিডার্স তারা আসলে আকৃষ্ট হয় না। তারা সুন্দর ফিগার দেখেই কিন্তু একটা পেপারের উপর অনেকখানি আকৃষ্ট হয়ে যায়। এজন্য ফিগার গুলো অবশ্যই নিট অ্যান্ড ক্লিন লাগবে, এবং যদি নিজেরা যদি ফিগার ড্র করা যায় সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন আমি যদি ২০ টা ফিগার, মানে ২০ টা পেপারের পারফরম্যান্স সে ডাটাগুলা নিয়ে যদি একটা স্ট্যাটিস্টিক্যাল কোনো একটা গ্রাফ, পাই চার্ট অথবা 3D যে বার ডায়াগ্রাম এই ধরনের যদি ডায়াগ্রাম দিতে পারি, তাহলে পেপারের গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যায়। এবং সেগুলো যখন দেখবে মানে যখন এডিটর ১ম যে ডিসিশনটা নেয়, তখন এই ধরনের যদি অনেক ফিগার দেখে যে সেগুলা অথর নিজে আঁকছে, তাহলে সেটার অ্যাকসেপ্টেবিলিটি অনেক বেড়ে যায়। এবং অনেক সময় আমরা কি লিখে কিন্তু খুব বেশি বর্ণনা করা যায় না, বেশি ইনফরমেশন দেয়া যায় না। তো রিভিউ এর একটা মেইন টার্গেট হচ্ছে বিবলিওগ্রাফির মতো, যে কোন মানে মোটামুটি যত পেপার থেকে পারা যায় সব পেপারের একটা টপিকের উপরে যতগুলা কাজ হয়েছে সেগুলা যদি টেবিল আকারে যদি আমি নথিভুক্ত করতে পারি, তাহলে সেটা কিন্তু খুব ভালো কাজে দেয়। একটা পেপার অ্যাকসেপ্টেড হওয়ার রেশিও অনেক বেড়ে যায়। যদি সেখানে বেশ কিছু টেবিলস থাকে এবং কিছু স্ট্যাটিস্টিক্যাল গ্রাফস যেগুলো অথর নিজে ড্র করছে, তাহলে আরকি সেই পেপারটা অনেক ভালো হয়। তুমি যদি নেচার রিভিউ ম্যাটেরিয়ালস এর পেপার দেখো, সেখানে দেখা যাবে যে আমি কিছু পেপার দেখছি যে সেখানে অথর একটা পেপারও কোন পেপার থেকে নেয়নি। অথচ সেই পেপারের রেফারেন্স ফিগার গুলা নিজে ড্র করছে। এজন্য এটার উপরে গুরুত্ব আরোপ করতে হবে। আচ্ছা, এখানে সেই একই জিনিস যে কোন অংশগুলা থাকে, আর প্রশ্ন উত্তরে আমি এগুলা সম্পূর্ণ করব যে টাইটেলে কয়টা ওয়ার্ড থাকে কিংবা কতটুকু লেন্থ থাকতে পারে। তারপরে অ্যাবস্ট্রাক্ট যেমন ২০০ থেকে ২৫০, অনেক সময় ৩০০ লিখতে পারি, এবং অ্যাবস্ট্রাক্ট এ কখনোই কোন সাইটেশন দেয়া যাবে না। তারপরে অথার্স এর লিস্টটা কিভাবে দিতে হবে। এটা যেকোনো জার্নালের যে ওদের ম্যানুস্ক্রিপ্ট টেমপ্লেট থাকে সেখান থেকে আরকি এই ইনস্ট্রাকশন গুলো আরকি দেখে নিতে হবে। আর এখানে আরেকটা ইনফরমেশন আছে, ইন্ট্রোডাকশন এ অবশ্যই একটা পেপারে ১০ থেকে ২০%
টেক্সট ইন্ট্রোডাকশন আর কি থাকে। সো নেক্সট স্লাইড। হ্যালো, ভাই আমার মনে হচ্ছে নেটওয়ার্কের আচ্ছা, বডি। সেই বডি সম্পর্কে আমি এর আগেই বলছি যে সেখানে কোন ধরনের ম্যাটেরিয়ালস, কোন ধরনের স্ট্রাকচার অথবা কোন মেকানিজম এটা কাজ করে। বডি পার্টটা সচরাচর অনেক বড়। কিছু, কিছু জিওলজিক্যাল যে সায়েন্স অথবা কিছু, কিছু জিওলজির কিছু, কিছু এক্সপেরিমেন্ট দেখা যায় তাদেরকে এই জিনিসটা উল্লেখ করতে হয় যে পৃথিবীর কোন স্থানে কোন সময় এই স্যাম্পলটা নিয়ে তারা এক্সপেরিমেন্টটা করছে। এজন্য জিওগ্রাফিক্যাল লোকেশনটা এখানে ইম্পোর্টেন্ট। আর বডিটা মোটামুটি টোটাল পেপারের 70 থেকে 90% থাকে কোর টেক্সটের। তবে রিভিউ আর্টিকেলে 70% থাকে না। 50% ইজ এনাফ। কারণ কনক্লুশন এবং অ্যাপ্লিকেশন এবং ফিচার অ্যাসপেক্টস অনেক কিছু লিখতে হয়। তারপরে কনক্লুশন সম্পর্কে বললাম যে এখানে কোন, কোন ফাইন্ডিং গুলা এখানে পাওয়া গেল এবং কোন, কোন ড্রব্যাকস গুলা পাওয়া গেল এবং ফিউচারে এটার কিভাবে যে আনসলভড প্রবলেম গুলো আছে যেগুলা মানে এই কাজগুলাতে করতে পারে নাই সেই কাজগুলা কিভাবে করা যায় সেই জিনিসগুলো কনক্লুশন এ আরকি যে অথর সে যে জিনিসগুলা পড়ছে এনালাইসিস করছে তার এনালাইসিস এর মেইন রেজাল্টটা মূলত কনক্লুশন এই আর ফিউচার অ্যাসপেক্টস এই পাওয়া যায়। আর রেফারেন্স সম্পর্কে তো বললাম। আর একনলেজমেন্ট কিছুই না। এখানে কোন, কোন গ্রান্ট মানে আমরা যদি কোনো ইনস্টিটিউটে কাজ করি তাহলে তাদের মানে একনলেজমেন্ট মানে তারা যে আমাদেরকে টাকা দিছে, টাকা দিয়ে পড়াচ্ছে অথবা তাদের ল্যাবে যে আমরা কাজ করতেছি, সেইজন্য তাদের নামগুলো একটু এখানে আরকি উল্লেখ করা লাগে। এটা খুব একটা গুরুত্বপূর্ণ না। আচ্ছা নেক্সট স্লাইডে যাই আমরা। আচ্ছা এখানে অনেক সময় অনেকের ভিতরে ইন্ট্রোডাকশন এবং ডিসকাশন এর ভিতরে আ কিছুটা মানে সংশয় মানে কোনটা কি সেটা ঠিকমতো বুঝতে কোনো সেন্টেন্স থাকবে না ইন্ট্রোডাকশন এ। ইন্ট্রোডাকশন এ থাকবে যে জাস্ট সূচনা। যে এটা হচ্ছে কেন আমরা এটা করতেছি, এটার সাইড গুলা কি, কি, এটা কোন, কোন ভাবে করা সম্ভব সেই জিনিসগুলা। আর ডিসকাশন পার্ট এ একদম স্পেসিফিক ভাবে আমি যে পেপার গুলা সম্পর্কে এনালাইসিস করলাম, যে পেপার গুলা নিয়ে আমি রিভিউ আর্টিকেলটা লিখছি, সেটার স্পেসিফিক ফাইন্ডিংস গুলা এবং সেই ফাইন্ডিংস গুলার উপরে কোন, কোন জিনিসগুলা কাজ করতেছে এবং কোন, কোন টপিক অথবা কোন, কোন আম যেমন অনেকগুলা থাকে না যে কোন, কোন ক্রাইটেরিয়ায় কোন, কোন আউটপুট আমরা পাচ্ছি কিংবা সেই আউটপুট গুলার উপরে কোন, কোন জিনিসের ইফেক্ট আছে সেই জিনিসগুলো আরকি ডিসকাশনে মূলত থাকে। কিন্তু ইন্ট্রোডাকশন এ এই জিনিসগুলা সব ওমিট করা হয়। শুধুমাত্র আ জাস্ট জেনারেল ইন্ট্রোডাকশন টাই দেয়া হয়। এবং রিসার্চ এর যে বেসমেন্ট সেটা হচ্ছে ইন্ট্রোডাকশনেই এটা ফুটায় উঠাইতে হয়। যে এই বেসিক এর উপরে আমি এই জিনিসটা নিয়ে কাজ করতে যাচ্ছি। এবং ইন্ট্রোডাকশন এ অনেক বেশি সাইটেশন থাকে। কিন্তু ডিসকাশন এ সাইটেশন তেমন একটা থাকে না। মানে থাকেই না বলতে গেলে। আচ্ছা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা এতক্ষণ আমি জাস্ট রিভিউ আর্টিকেলটা কি সেটা সম্পর্কে বললাম। এখন যদি আমি একটা রিভিউ আর্টিকেল লেখা শুরু করি। তো আচ্ছা এই পর্যন্ত বলার পর আমার আ আমি যে বললাম রিভিউ আর্টিকেল কারো কি কিছু ধারণা কি পাওয়া যাচ্ছে যে রিভিউ আর্টিকেল আর এমনি আর্টিকেলের ভিতরে পার্থক্যটা কি? কারো কি কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত যে হচ্ছে রিভিউ আর্টিকেল সম্পর্কে? যে আমি এখানে এই জিনিসটা আসলে কি? এরকম কোনো প্রশ্ন যদি কারো থাকে তাহলে সুবিধা হইতো। মানে কিছু জিনিস ক্লিয়ার না হলে এই পার্টটা একটু কঠিন মনে হবে অনেকের কাছে। ভাই মোটামুটি যেগুলো বলছেন ওগুলো বুঝছি আসলে এগুলো রিভিউ আর্টিকেল এইভাবে আমরা কাজ করি। তো মানে আমি জানতে চাচ্ছিলাম যে রিভিউ আর্টিকেল গুলা আমরা হচ্ছে কোথায় থেকে একটা আর্টিকেলের শুরুতেই দেখবা যে জার্নালের নাম,
তারপরে ওখানে আর্টিকেল, রিসার্চ আর্টিকেল অথবা রিভিউ আর্টিকেল, রিভিউ লেখাটা উল্লেখ থাকে এবং রিভিউ আর্টিকেল দেখলেই বোঝা যায় যেখানে আসলে অর্থাৎ নিজে কোনো কাজ করে নাই, সে বিভিন্ন জনের কাজের বিভিন্ন ছবি দিয়ে রাখছে, বিভিন্ন কাজ সম্পর্কে আলোচনা করছে, মানে ক্রিটিসাইজ, মানে যেমন একটা নোভেল অথবা উপন্যাসের অনেকে কি ক্রিটিক্স লিখে না, ঠিক এরকমই রিভিউ আর্টিকেল যারা লিখে তারা মূলত বিভিন্ন আর্টিকেল গুলা সম্পর্কেই আর কি, মানে কি কাজ করলো, মানে একটা পুরো আর্টিকেল পড়াচ্ছে, সেই পুরো আর্টিকেলের সামারি পড়াটা অনেক বেশি যুক্তিযুক্ত না যখন তুমি ওটা সম্পর্কে জানতে চাও, নট সেটা নিয়েই কাজ করবা। তুমি একটা কি কাজ করবে সেটা খুঁজতেছো, তখন তো তুমি সব পেপার আসলে একে একে পড়া সম্ভব না। তখন রিভিউ আর্টিকেল পড়লে কোন পেপারটা কোন বেসিকের উপরে কাজ করছে সেগুলা আর কি খুব সহজে পাওয়া যায়। তো রিভিউ আর্টিকেলটা জাস্ট হচ্ছে একটা সামারি, অনেকগুলা পেপারের সামারি, মানে কোন পেপার গুলা কোন টপিকের উপরে কাজ করছে সেই ধারণাটা পাওয়া যায়। আর যেকোনো পেপারের উপরে মোটামুটি লেখা থাকে যে এটা হচ্ছে রিভিউ, না হচ্ছে শুধু রিভিউ না, রিভিউ আছে, রিসার্চ আর্টিকেল আছে, কমিউনিকেশন আছে, তারপরে পার্সপেক্টিভ আছে, বেশ কয়েকটা, তারপরে লেটার্স আছে। তো যেগুলো লেটার্স আর মোটামুটি রিসার্চ আর্টিকেল সেম। পার্সপেক্টিভটা কিছুটা হচ্ছে রিভিউ আর্টিকেলের যে আমরা ডিসকাশন লিখি না, ডিসকাশন এবং ফিউচার অ্যাসপেক্টস, এই জিনিসটাই হচ্ছে আরেকটা ফরম্যাট হচ্ছে পার্সপেক্টিভ। অনেক জার্নাল থেকে পার্সপেক্টিভ বের করে, মানে সেটা রিভিউ আর্টিকেলও না, রিসার্চ আর্টিকেলও না, সেটা থেকে পার্সপেক্টিভ, মানে সেইটা আরো বেশি উচ্চতর, যারা অনেক বড় বড় সায়েন্টিস্ট তারা হচ্ছে পার্সপেক্টিভ গুলা লিখে, ওইটা আমরা লিখতে পারবো না, মানে ওইটার জন্য অনেক বেশি জ্ঞান লাগে, অনেক বেশি অ্যানালাইসিস করা লাগে এবং মানে অনেক কিছু বুঝতে হয়। সেজন্য আমরা রিভিউ আর্টিকেল লিখি। রিভিউ আর্টিকেলে খুব বেশি জানা লাগে। বাকি কারো আচ্ছা কোশ্চেন আছে? হ্যালো মেহেদি। হ্যাঁ, আচ্ছা আমি মনে কর ওদের হয়ে দুই একটা প্রশ্ন করতেছি যাতে মনে কর ব্যাপারটা অবশ্যই। আচ্ছা কথা হলো মনে কর আমি তো থার্ড ইয়ার অথবা ফোর্থ ইয়ারে আছি, হয়তোবা মানে থিসিস অথবা প্রজেক্টের টপিক ঠিক হয়েছে। হুম। এখন সেক্ষেত্রে মনে কর মানে রিভিউর যে আমি যে টপিকটার উপর রিভিউ লিখবো সেটা আমি কিভাবে চুজ করতে পারি? এটা কি মানে আমি আচ্ছা, যে আমি প্রজেক্টটা মানে ওই পার্টগুলা শোন, ওই পার্টগুলা এই যে এখানে আছে লেটস রাইট রিভিউ আর্টিকেল, এখানে আমি ওই জিনিসটা মানে টপিক আমি কেন কিভাবে সিলেক্ট করবো সেটা খুব ভালোভাবে আমি লিখছি, ওটা আমি তখন বলবো। গুড গুড ঠিক তারপরে আছে তাহলে প্রশ্নটা বল। না, তারপরের প্রশ্ন বল। তারপর মানে যে তাহলে আমি মানে মেইনলি রিভিউ আর্টিকেল গুলো যে একজন মনে প্রশ্ন করেছিল মানে কোথায় পাওয়া যাইতে পারে এই ক্ষেত্রে, মানে কোথা থেকে মানে যেমন আমি একটা গুগল রিভিউ আর্টিকেল গুগল স্কলারেই সব ধরনেরই পাওয়া যায়। হ্যাঁ এবং ওইখানে অথবা আমার মনে হয় আরেকটা উপায় আছে, কিছু কিছু জার্নালই আছে রিভিউ জার্নাল, সেই হ্যাঁ জার্নাল যেমন গুলা থেকে পেপারের টাইটেলটা নিয়ে স্কাই হাব থেকে ডাউনলোড করে নিলেই হবে, অথবা লাইব্রেরি জেনেসিস আছে সেখান থেকে ডাউনলোড করে নিলেই হবে। হ্যাঁ ভাই আরো একটা প্রবলেম হয়, এই যে টপিক সিলেক্ট করা, এটা আচ্ছা, কোনোভাবেই এটা নিয়ে আমি আসে বলবো, না। এটা নিয়ে আমি বলবো। আমি জাস্ট মানে এতক্ষণ তখন শুধুমাত্র আমি হচ্ছে রিভিউ আর্টিকেলটা আসলে কি সেটা নিয়ে আমি বলার চেষ্টা করছি। কিভাবে লিখবো, কিভাবে টপিক সিলেক্ট করব, কোন টপিক সিলেক্ট করা ভালো সেগুলো আমি বলবো। মানে এই রিভিউ আর্টিকেলের যে পরিচিতি সেইটা বিষয়ে যদি কোনো কনফিউশন থাকে যে রিভিউ আর্টিকেল আর এমনি যে রিসার্চ আর্টিকেল সেটার ভিতরে আসলে ভাই একটা কোশ্চেন সবার যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ওই ইম্প্যাক্ট ফ্যাক্টরের বিষয় হচ্ছে আমরা কতিপয় দু একজন হয়তো জানি, আর সবার জন্য একটু এই বিষয়টা ক্লিয়ার করলে জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর আসলে জিনিসটা কি আমরা জার্নালের ইম্প্যাক্ট স্লাইডে ফ্যাক্টর হচ্ছে, দেখতেছিলাম। আমি এত এত জটিল বিষয় জটিল ভাবে মানে বোঝার দরকার নেই। একটা সিম্পল জিনিস, যে জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর যত ভালো সেই জার্নাল তত ভালো, শুধু এই জিনিসটা মাথায় রাখলেই হবে। এই জন্য আর কোন জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর কত, যে কোনো জার্নাল দেখলে সেই জার্নালের নামটা লিখে গুগলে সার্চ দিলে সেটার ইম্প্যাক্ট ফ্যাক্টর পাওয়া যাবে। আর অনেক জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর নাই, সেগুলো হচ্ছে সায়েন্স SCI ইন্ডেক্সড না। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ যে কোন জার্নালটা কোন কোন ডাটাবেস, মানে এইসব জার্নালগুলোর অনেক ডাটাবেস আছে, যেমন SCI আছে, পাবমেড আছে, স্কোপাস আছে। তো
তো তার অনেকগুলো আছে এরকম। তো কোন কোন ডাটাবেজে এই জার্নাল গুলা ইন্ডেক্সড করা আছে, মানে এই জার্নালের পেপার গুলা সেই ডাটাবেজে আছে এরকম। তো সেগুলো যদি সায়েন্স এসসিআই ইন্ডেক্সড হয় তাহলেই সেটার ইমপ্যাক্ট ফ্যাক্টর থাকবে। তার মানে যে জার্নালের ইমপ্যাক্ট ফ্যাক্টর নাই সেই জার্নালের পেপারের কোনো ভ্যালু আমি বলতেছি যে নাই। আর যেই জার্নালের ইমপ্যাক্ট ফ্যাক্টর যত বেশি সেই জার্নাল তত ভালো। এবং সেই জার্নালের পেপার থাকলে সেটা অবশ্যই তার প্রোফাইলটা বেশি এনরিচ হবে। এটুকু জানলেই আপাতত হচ্ছে। আচ্ছা মেহেদী, এখানে আমি একটু অ্যাড করতে চাচ্ছি এই যে ইমপ্যাক্ট হুম, ফ্যাক্টরের হুম, ব্যাপারে। একদম। যে ইমপ্যাক্ট ফ্যাক্টর ব্যাপারটা হচ্ছে কি, মনে করো যে তোমার একটা জার্নাল আছে, তোমার জার্নালে এই বছর 5টা পেপার পাবলিশড হলো। এখন আর এই 5টা পেপার পড়ে যদি যখন কোনো একজন রিভিউয়ার অথবা যে আর্টিকেল লিখবে, রিসার্চ আর্টিকেল, সে তখন তোমার তার আর্টিকেলে যে সাইটেশন যেটা আসে, যে রেফারেন্সে যে ইগুলো থাকে, এইগুলো হিসাব করে অথবা 20টা সাইটেশন পাইলো। মনে করো সে যদি 5টা পেপার থেকে 20টা সাইটেশন পায়, সেক্ষেত্রে এখানে একটা ক্যালকুলেশন আছে এবং এটা হয়তো 5 দিয়ে ভাগ দিলে কত আসে, 4। তখন ইমপ্যাক্ট ফ্যাক্টরটা এইভাবে আসে। তো ইমপ্যাক্ট ফ্যাক্টর বেশি মানে হলো কি, তোমার ওই জার্নালের যে পেপার গুলো আছে, এই পেপার গুলো রিসার্চাররা অনেক ভালোভাবে পড়ছে এবং তারা এইটার আউটপুটটা ভালো পাওয়ার কারণে তার রেফারেন্সে কাজে লাগাইছে। কারণ তুমি একটা রেফারেন্স তখনই ইউজ করবা যখন তোমার ওইটা তোমার রিসার্চের কাজে লাগবে। তো এই ক্ষেত্রে মেহেদী যে কথাটা বলছে যে ইমপ্যাক্ট ফ্যাক্টর যত বেশি তত বেশি তোমার হলো যে এই জার্নাল ভালো, এবং এইটার কারণটাই হলো যে ওই জার্নালের পেপারটা তত বেশি ইউজ হয়েছে। তো এইটা হলো মেইনলি ইমপ্যাক্ট ফ্যাক্টরের বেসিক থিম যেটা। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, যেটা তুই যখন সাইটেশন ভালো বলেই সেটা ফেললি, হচ্ছে, মূল কথা তাহলে এটা আমি হচ্ছে আরেকটা জিনিস, হ্যাঁ বলো। ফাতেমা মনে হয় একটা কোশ্চেন করতে চাইছিল, মাউস মানে মিউট অন করছি। আচ্ছা আচ্ছা, আমি একটু বলে নিই ওই রাজীব যেহেতু বলেই ফেললো। আর জিনিসটা হচ্ছে ওরকমই যে কতগুলো সাইটেশন হলো আর কয়টা পেপার পাবলিশ হলো, ওই পেপার পাবলিশের সংখ্যাটা দিয়ে টোটাল সাইটেশনটাকে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাই মূলত ইমপ্যাক্ট ফ্যাক্টর। তো এটা তোমার প্রোফাইলে কেন ভালো, হাই ইমপ্যাক্ট ফ্যাক্টরের জার্নাল কেন ভালো? যখন একজন রিসার্চারকে নিয়োগ দেওয়া হবে তখন তার সাইটেশন নাম্বারটা চেক করে। সাইটেশন নাম্বার যেই সায়েন্টিস্ট যেই রিসার্চারের যত বেশি তার ভ্যালুয়েশন তত বেশি। তো তুমি যদি একটা হাই ইমপ্যাক্ট ফ্যাক্টরের জার্নালে তোমার পেপারটা পাবলিশ করতে পারো তাহলে কি তোমার একজনের সাইটেশন নাম্বার হচ্ছে আমি যতগুলো পেপার লিখছি সেই পেপার গুলা অন্য কতজন কতবার তাদের পেপারে রেফারেন্স লিস্টে দিছে সেটাই হচ্ছে আমার সাইটেশন নাম্বার। তো সাইটেশন নাম্বার জেনারেলি যেগুলো হাই ইমপ্যাক্ট ফ্যাক্টরের জার্নাল সেগুলোতে সম্ভাবনা খুবই বেশি যে সে আমার পেপারটা সাইটেশনের নাম্বার অনেক বেশি হবে। তার মানে কি সবাই আসলে এই চেষ্টাটাই করে যে তার পেপারটা হাই ইমপ্যাক্ট ফ্যাক্টর যুক্ত জার্নালে পাবলিশ করবে। আচ্ছা, কি প্রশ্ন করতেছে সেটা বলো। ফাতেমা মেবি প্রশ্ন করতে চাইছিল, মেবি মানে মিউট আনমিউট করেছিল, কিছু করবে কিনা কিছু বলে নাই, যদিও আছে নাকি লিভ সে কি আছে? চলে গেছে নেটওয়ার্কে। হ্যালো। হ্যাঁ আছে হ্যাঁ তো। হ্যাঁ বলো। হ্যাঁ না, আমি তো কেবল হ্যাঁ, জয়েন বল, শোনা করলাম। যাচ্ছে ফাতেমা। আমি তো জানতাম না, জয়েন করছি কেবল, কোনো কারণে আনমিউট হয়েছিল মেবি। না, আমি পরে প্রশ্ন করবো, সমস্যা নাই। আচ্ছা ঠিক ও, আছে, আমরা আমি কন্টিনিউ করি। ভাবছিলাম। ওকে ভাই, তাহলে নেক্সট লাইটে। আচ্ছা, তো এতক্ষণ যেটা বললাম আমি জাস্ট রিভিউ আর্টিকেলটা কি সেটা আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি। আমি আসলে শিখতেছি, এই জন্য আমিও অত বেশি ডিটেল আসলে অত বেশি ভালো জানি না। আমিও শিখতেছি তোমাদের শেখানোর মাধ্যম দিয়ে। আমি এটার উপরে আজকে সারাদিন ধরে স্টাডি করছি আর কি। আসলে আমি রিভিউ লিখছি একটা, কিন্তু আজকে আমি অনেক কিছু শিখছি যে এই জিনিসগুলো আসলে ইম্পর্টেন্ট। সেটা আমি এর আগে জানতাম না। আসলে একটা কাজের মাধ্যম দিয়েই কিন্তু একটা জিনিস শেখা হয়, ঠিক আছে? তো এখন আসছি যে মানে সচরাচর আগে যেগুলো বলি সেগুলো থেকে খুব বেশি কিছু না জানলে হবে, কোন কোন পার্ট গুলো আছে সেগুলো জানলে হবে। এখন যেটা আসছি এই পার্ট, এখন থেকে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসবে, যে কিভাবে আসলে আমি রিভিউ আর্টিকেল লিখবো। আমি তো জানলাম যে রিভিউ আর্টিকেল হচ্ছে এই, ওখানে বিভিন্ন কাজের জিনিসগুলো আসলে আলোচনা করতে হয়। তো এখন আমি যেগুলো বলবো সেগুলো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো এখানে আমি এটা নিজে আঁকি নাই, একটা স্লাইড থেকে কপি করছি। তো
তো প্রথমে আছে টপিক, যে আমি আসলে কোন টপিকে করব, এবং সেই টপিকটা আমার কি লিটারেচার। লিটারেচার বলতে বোঝাচ্ছি যেমন আমাদের সাহিত্য কি আছে, যে কবিতা, গদ্য, নাটক, এগুলা হচ্ছে লিটারেচার। কিন্তু এইখানে আমি যে লিটারেচার বোঝাচ্ছি সেগুলো হচ্ছে জার্নাল আর্টিকেল। ঠিক আছে? এগুলো হচ্ছে লিটারেচার। মানে একাডেমিক লিটারেচার, নট নরমাল লিটারেচার। তো সেখানে আমাকে সেই টপিকটা অবশ্যই সার্চ দিতে হবে, এবং সেই টপিকটার কারেন্ট হালনাগাদ কি অবস্থা সেটা দেখার জন্য আমার জাস্ট ইনিশিয়ালি অবশ্যই টপিক সিলেক্ট, মানে একটা মনে, মনে আমি ধরলাম যে আমি এই টপিকটা সিলেক্ট করব। ইনিশিয়ালি আমার উচিত হবে সেই টপিকটা দিয়ে একটু সার্চ দেয়া লিটারেচারে, যে এই টপিকের উপরে আসলে কাজ কেমন হচ্ছে। দেখা গেল আমি এমন একটা টপিক সিলেক্ট করলাম যে টপিকের উপরে কোনো পেপারই নেই। তার মানে কি সেটার বিষয়ে রিভিউ আর্টিকেল লেখা সম্ভব না। সেটা দিয়ে কি নতুন রিসার্চ আর্টিকেল লেখা সম্ভব, নট রিভিউ। এজন্য মোটামুটি ১ম এ একটা টপিক যদি ভেবে নিই, সেটা সম্পর্কে একটু সার্চ দিয়ে দেখতে হবে যে আসলে এই পেপারের উপরে, অথবা যদি একটা টপিকের উপরে প্রচুর পরিমাণে রিভিউ আর্টিকেল থাকে, তাহলে কি সেই রিভিউ আর্টিকেল পাবলিশ করা অনেক বেশি কঠিন হয়ে যাবে। এজন্য কিছুটা আনকমন কম রিভিউ আর্টিকেল আছে, অথবা আমি যে একটা কম্বাইন্ড টপিক সিলেক্ট করলাম সেটার অংশ বিশেষ বিভিন্ন রিভিউ আছে। আমি সেটা নিয়ে তখন কাজ করতে পারি। এইজন্য ইনিশিয়ালি অবশ্যই একটু সার্চ দিয়ে দেখতে হবে যে এই রিভিউ, মানে এই টপিকের অবস্থাটা কেমন। তারপরে আসে যে ডেভেলপ দ্য আর্গুমেন্ট। আমি প্রত্যেকটা টপিক সম্পর্কে পরে ডিটেইল বলবো। জাস্ট এখন একটু ইন্ট্রোডাকশন দিছি। আর্গুমেন্ট বলতে বোঝাচ্ছে যে একটা এডিটর অথবা কোনো একটা জার্নাল কেন তোমার পেপারটা পাবলিশ করবে? একটা পেপার পাবলিশ করা মানে সেখানে একটা কি মেসেজ যাবে। অবশ্যই একটা মেসেজ। সেই মেসেজটা অবশ্যই লজিক্যাল মেসেজ হইতে হবে, এবং সেটা কি? এবং সেটা যথেষ্ট প্রমাণ থাকতে হবে, এবং সেটার মানে একটা প্রায়োগিক, অথবা একটা মানে ফিউচারে এটা যেন মানুষজন ব্যবহার করতে পারে, সেই জিনিসগুলো কিন্তু আমাকে ইনশিওর করতে হবে। মানে একটা আর্গুমেন্ট কিংবা একটা যে লজিক্যাল যে একটা বেসমেন্ট আমার পেপারে, সেটা কিন্তু এখানে একটা অবশ্যই লাগবে। সেটা ছাড়া ওই অ্যাবস্ট্রাক্ট এ এই জিনিসটা অনেকখানি বলতে হয়। যদি অ্যাবস্ট্রাক্ট টা এইজন্য খারাপ হলে অনেক বেশি ইমপ্যাক্ট পড়ে এডিটর এর উপরে। কারণ এডিট করব, ১ম যে ব্যক্তিটা পেপারটা মানে আচ্ছা, এখানে একটু আমি বলে নিই যে একটা জার্নালে যখন পেপার সাবমিট করা হয়, ১ম এ ২-৩ দিনের ভিতরে ওইটার যে এডিটর আছে, এডিটর ইন চিফ, মানে উনি হচ্ছে প্রধান এডিটর। উনি হচ্ছে পেপারটা পড়বে। উনার যতটুকু ইচ্ছা উনি পড়বে। পড়ে যদি মনে হয় যে এই পেপারটা পাবলিশ করার মতো, তখন উনি সেই পেপারটা কিছু রিভিউয়ার এর কাছে সেন্ড করবে। যেমন আমার পেপারটা ৬ জন রিভিউয়ার এর কাছে সেন্ড করা হয়েছিল। সেই ৬ জনের ডিসিশন এর উপরে ডিপেন্ড করবে সেই পেপারটা অ্যাকসেপ্টেড হবে কিনা। কিন্তু যদি পেপারটা যদি ১ম এ যদি এডিটরের ভালো না লাগে, ১ম এ রিজেক্ট করে দিবে। মানে সেটা রিভিউ প্যানেলে যাবেই না। এজন্য অবশ্যই এই যে ডেভেলপ দ্য আর্গুমেন্ট, এটার ইম্পোর্টেন্স হচ্ছে এটার উপরে বেস করে আমার অ্যাবস্ট্রাক্ট টা লেখা হয়, এবং অ্যাবস্ট্রাক্ট যদি খারাপ হয়, ওই পেপারের উপরে ১ম এই এডিটরের যে মনোভাব সেটা খারাপ হয়ে যায়। তখন দেখা গেল পরে অনেক কিছু ভালো লজিক-টজিক দিয়ে আমি বডি অথবা ডিসকাশন কনক্লুশন দিলেও দেখা গেল সে ১ম বারে সেটা রিজেক্ট করে সেই জার্নালে আর নিল না। তখন দেখা গেল আমাকে অন্য একটু কম ইমপ্যাক্ট ফ্যাক্টর একটা জার্নালে দিতে হচ্ছে। এজন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা পেপারের জন্য, যে কেন এটা জার্নালে পাবলিশ করবে। তারপরে স্টেপ ৪ হচ্ছে সার্ভে দ্য লিটারেচার। এইটা হচ্ছে সবচেয়ে লেংথি সময়। এই সময়টা অবশ্যই অনেক, অনেক বেশি পেপার পড়তে হবে, এবং সেখানে কোন পেপার গুলা তুমি নিবা এবং কোনগুলা নিবা না সেগুলো তোমাকে মানে কাটছাঁট করতে হবে, এবং এই সময় অনেকগুলা কাজ একসাথে করতে হবে। যে পেপার গুলো আমি নিবো সেই পেপারের ইনফরমেশন গুলা যদি আমি সাথে সাথেই কালেক্ট করে নিতে পারি, অথবা যদি সেগুলার গুরুত্বপূর্ণ ইম্পোর্টেন্ট গুলা যদি মার্কার দিয়ে দাগায় রাখতে পারি, তাহলে সেগুলো অনেক বেশি কাজে দিবে রিভিউ যখন আমি লিখবো তখন। তারপরে হচ্ছে স্টেপ ৫ হচ্ছে ক্রিটিক। এখন ইনফরমেশন গুলো আমি কালেক্ট করলাম। ইনফরমেশন গুলাকে আমার ক্যাটেগরাইজড করতে হবে। আমি অনেকগুলো কি বিশৃঙ্খল ইনফরমেশন পাইলাম। লিটারেচার সার্ভে করে, মানে পেপার গুলো পড়ে, অনেক পেপার পড়ে। সেই জিনিসগুলোকে কত করতে পারবে, মানে ক্রিটিসাইজ বলতে নেগেটিভ কিছু না। এখানে হচ্ছে পজিটিভ। মানে নেগেটিভও অল্প কিছু থাকে, তুমি নেগেটিভও দিতে পারো। কারণ নেগেটিভ যদি বেশি দাও, তার মানে জিনিসটা কি হয়ে যাবে যে তুমি যেই পেপার গুলা পড়ছো সেগুলো নেগেটিভ দিকই তুমি বেশি পাইছো। তার মানে এটার ইউজফুলনেস, গ্রহণযোগ্যতা কমে যায়। এজন্য ক্রিটিক্স মানে পজিটিভ ক্রিটিক্স তোমাকে ওই ইনফরমেশন এর উপরে বেস করে লিখতে হবে। যেটা হচ্ছে
ডিসকাশনের ভিতরে অথবা ডিসকাশনের ভিতরে এই পার্টটা তোমাকে লাস্টে দিতে হবে। আর সবশেষে হচ্ছে রাইট দ্য রিভিউ এবং তারপরে লেখা শুরু করতে হবে। কারণ যদি আমি পেপারের ক্রিটিক যদি ভালো না খুঁজে পাই, তাহলে সেই পেপারগুলা দিয়ে আমি কিন্তু মানে একটা রিভিউ আর্টিকেল লিখতে পারব না। আর এই প্রত্যেকটা ক্ষেত্রে যখন সার্ভে করব, তখন ড্রাফট মানে কিছু ইনফরমেশনের জন্য এক্সেল ফাইল কিংবা ওয়ার্ড ফাইল আমাকে আগে থেকে জেনারেট করে রাখতে হবে। যেটা যখন আমি রিভিউটা লিখবো, সেই গতিটাকে অনেক বেশি বাড়ায় দিবে। তারপরে হচ্ছে ক্রিটিক সেকশনে কিন্তু আমার কিছু ড্রাফট মানে কোন পয়েন্ট গুলা ভালো কিংবা খারাপ সেই জিনিসগুলা সম্পর্কে আমার কোন পেপারে কোন পয়েন্ট গুলো আছে সেটার একটা ড্রাফট কিন্তু আমাকে তৈরি করে রাখতে হবে। এই ২ টা জিনিস রিভিউটা যখন আমি লিখবো তখন অনেক বেশি দ্রুত লিখতে সাহায্য করবে। আচ্ছা, এখন সবচেয়ে মিলিয়ন ডলার প্রশ্ন হচ্ছে টপিক সিলেকশন। আচ্ছা, টপিক সিলেকশন এটা খুবই গুরুত্বপূর্ণ। আ তবে টপিক সিলেকশন অনেক গুরুত্বপূর্ণ যেমন আ তবে আমার ক্ষেত্রে আমি দেখছি এই টপিক সিলেকশনটা খুব বেশি মানে মানে কোনো গুরুত্ব নেই। যেমন আমাকে প্রফেসর এখন একটা রিভিউ আর্টিকেল লিখতে দিছে, যে টপিক সম্পর্কে আমি জানি না এবং আমি সিউর যে এই টপিকের উপরে আমার কোনো খুব বেশি একটা মানে ফিউচারে কোনো কাজে দিবে না। তবে তোমাদের উদ্দেশ্যে যেহেতু তোমাদের উপরে এরকম কোনো সুপারভাইজার ওরকম নাই, টপিক সিলেকশন অবশ্যই করতে হবে। আমার যে রিসার্চ ফিল্ড মানে সেই টপিকটা অবশ্যই আমার রিসার্চ ফিল্ড এর সাথে সামঞ্জস্যপূর্ণ। মানে ২ টাই একসাথে। মানে আমাকে যেমন আমার রিসার্চ কাজের জন্য অনেক সময় অনেক পেপার পড়তে হয়। সেই পড়ার মাধ্যম দিয়ে যদি আমি একটা রিভিউ আর্টিকেল লিখে ফেলতে পারি, সেটা অনেক ভালো না? একসাথে ২ টা কাজ আমার হয়ে যাবে। এজন্য অবশ্যই নিজের রিসার্চ এর সাথে সামঞ্জস্যপূর্ণ টপিকই সিলেক্ট করতে হবে। এখন এখানে আরো কথা আছে যে, এই যেই টপিকটা আমি সিলেক্ট করব সেটার যে রিসেন্ট ট্রেন্ডস টা কেমন? মানে এইটার নিয়ে কেমন কাজ হচ্ছে? যেমন কিছু সেক্টর থাকে যেগুলো বুমিং সেক্টর। তো সেই সেক্টরের নিয়ে যদি আমি হচ্ছে আ একটা রিভিউ আর্টিকেল লিখতে পারি সেটা খুব দ্রুত অ্যাকসেপ্ট হয়ে যাবে। যেমন এই যে রিসেন্টলি করোনা ভাইরাস সম্পর্কে অনেক দুর্বল মানের আ অথর তারা কিন্তু অনেক ভালো জার্নালে এই করোনা ভাইরাস সম্পর্কে রিভিউ আর্টিকেল কিংবা আর্টিকেল লিখে পাবলিশ করতে পারছে। তো এই ধরনের কিছু সময় মানে সায়েন্স এর দুনিয়ায় কিছু রেভলিউশনারি জিনিস আসে। তখন যদি ওই সুযোগটাকে কাজে লাগানো যাইতে পারে, যদি সম্ভব হয় তাহলে এটা একটা অপরচুনিটি। তারপরে আরেকটা জিনিস হচ্ছে সেটার অবশ্যই সলিড ফিউচার পটেনশিয়ালিটি থাকতে হবে। মানে আমি যেই টপিকের উপরে লিখলাম সেটা যদি এরকম হয় যে হচ্ছে ভবিষ্যতে এর কোনো ব্যবহার থাকবে না। যেটার ব্যবহারটা আস্তে কমতেছে। সেই ধরনের টপিক নিয়ে যদি আমি রিভিউ আর্টিকেল লিখি তাহলে সেটা খুব বেশি একটা গুরুত্ব থাকে না। কিন্তু কোন একটা টপিক এই সময় খুব কম কাজ হচ্ছে, খুব বেশি মানুষ সেটা নিয়ে কাজ করতেছে না কিন্তু সেটার ফিউচার পটেনশিয়াল অনেক ভালো। যদিও সেই ফিউচারটা এমন হইতে পারে যে সেটা ১০ বছর পরেও হইতে পারে। কিন্তু সেটার কাজটার মানে আপাত দৃষ্টিভঙ্গিতে সেটার কাজটার ভবিষ্যৎ অনেক ভালো। তাহলে সেটা নিয়ে অবশ্যই রিভিউ আর্টিকেল লেখা যায়। আর এখানে জার্নাল সিলেকশনটাও গুরুত্বপূর্ণ। কারণ জার্নাল সিলেকশন এর উপরেও ডিপেন্ড করবে টপিক। কারণ বিভিন্ন জার্নালে দেখা যায় যে তাদের পাবলিশ করা যে পেপার, তারা কোন কাজের উপরে পেপার পাবলিশ করতেছে সেই জিনিসগুলাও মাথায় রাখতে হয় এবং অবশ্যই আমি চাইবো যে হাই ইমপ্যাক্ট ফ্যাক্টরের জার্নালে আমি হচ্ছে পেপার পাবলিশ করব। এবং সেইখানে রিভিউ পেপার কোন টপিক গুলা রিভিউ পেপার তারা বেশি পাবলিশ করতেছে সেটা আমরা দেখে নিতে পারি। যে তাদের রিভিউ আর্টিকেল গুলা কোন টপিকের উপরে বেশি তারা জোর দিচ্ছে। প্রত্যেকটা জার্নালের কিন্তু নিজস্ব কিছু টেক্সট মানে নিজস্ব কিছু আ বিশেষ টপিক থাকে যে টপিকের উপরে তারা বেশি পেপার পাবলিশ করে। ইভেন কিছু পেপার তো আছে যেগুলার নামই এরকম যে নাম যেটা সেই ধরনের পেপারই তারা বেশি পাবলিশ করে। তো এই সবগুলা বিষয় মাথায় রেখেই টপিক সিলেকশন করতে হবে। তবে এখানে সবচেয়ে ইম্পোর্টেন্ট হচ্ছে নিজের রিসার্চ কোন টপিকের উপরে হচ্ছে। সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ যদি টপিক আমরা সিলেকশন করি তাহলে রিসার্চ এর কাজে এটা যেমন আমাদের হেল্প করবে, ঠিক তেমনি আমাদের একটা আর্টিকেলও হয়ে যাবে। আর সবসময় মাথায় রাখতে হবে যে এটা আমি হাই ইমপ্যাক্ট ফ্যাক্টর এর জার্নালে দিব। যদি সেটা না হয় রিজেক্ট হয় তাহলে সেটা আমরা কম ইমপ্যাক্ট ফ্যাক্টর এর জার্নালেও কিন্তু দিতে পারি। আচ্ছা, লিটারেচার সার্চ। তো লিটারেচার সার্চ করার জন্য এখানে Google Scholar
বাংলাদেশের জন্য সবচেয়ে বেটার। আর আরো যে ৩ টা দিছি ওয়েব অফ সায়েন্স, স্কোপাস, পাবমেড, IEEE এক্সপ্লোর সেখান থেকে আসলে ডিরেক্টলি ওইভাবে সম্ভবত স্কোপাস কিংবা ওয়েব অফ সায়েন্স আর পাবমেড এর অ্যাক্সেস মেবি রাজীব পাওয়া যায় বাংলাদেশে? স্কোপাসের অ্যাক্সেস নাই, তবে আপডেট আমি ইউজ করি নাই কখনো। বাই ওয়েব অফ সায়েন্স এর আছে, স্কোপাস বাংলাদেশে অ্যালাউ খুব বেশি না যদি অফিসিয়াল মেইল না থাকে। তবে আচ্ছা, আমাদের গুগল স্কলার মোর দ্যান এনাফ। গুগল স্কলারের একটা সমস্যা হচ্ছে গুগল স্কলার আসলে মানে খুব খুঁজেই পাবে না। ঝামেলা হচ্ছে এইটা। এই যেটা হচ্ছে ডাটাবেস, এটা অনেক ভালো ডাটাবেস। এখানে তুমি সার্চ দিলে যে পেপার গুলা পাবা, সেই পেপার গুলা একটাও খারাপ পেপার থাকবে না। সবগুলাই ভালো জার্নালের পেপার। কারণ আমি যদি খারাপ জার্নালের পেপার দিয়ে যদি আমি লিটারেচার রিভিউ করি, একটা মানে রিভিউ আর্টিকেল লিখি, সেই পেপারের গ্রহণযোগ্যতা তো এমনিতেই কমে যাবে। কারণ সেখানে যে পেপার গুলা সম্পর্কে আমি লিখতেছি সেই পেপার গুলাই ভালো না। এজন্য গুগল স্কলার আসলে খুব বেশি ভালো হয় না। কারণ ওখানে মোটামুটি ইমপ্যাক্ট ফ্যাক্টর নাই। মানে অনেক ভালো, ভালো ডাটাবেজে ইন্ডেক্সড না এরকম জার্নালের পেপারও সেখানে থাকে। এজন্য গুগল স্কলারের চেয়ে এই তোমার স্কোপাস কিংবা ওয়েব অফ সায়েন্স, পাবমেড অথবা IEEE এক্সপ্লোর এর পেপার গুলো অত বেশি আসলে আমি পরে দেখছি এদের পেপারে অত বেশি ইমপ্যাক্ট ফ্যাক্টর না। তবে আ সেখান থেকে অনেক পেপার নিয়ে কাজ করা যায়। হ্যাঁ মেহেদী, হ্যালো। হুম, হ্যাঁ শোন, এই আমি যেটা করি, আমি যদি মনে করি গুগল এক্সপ্লোরে স্কলারে কোনো পেপার পাই যেটা মনে হয় যে আমি পড়বো, তাহলে আমি প্রথমে তোর পেপারটার সাইটে যাই। সাইটে যাওয়ার পর পেপারটা কোন জার্নালে প্রকাশিত হয়েছে সেই হুম, জার্নালের ইমপ্যাক্ট ফ্যাক্টরটা দেখলে মানে আমার একটা ধারণা আসে। এখন সেটার ইমপ্যাক্ট ফ্যাক্টর যদি 0.78 হয় একটা ধারণা আসে, আবার তোর যদি 0.2 হয় মোটামুটি ভালো, 4 হয়, আবার 10-12 হয়। তো এক্ষেত্রে হুম। মানে ওই পেপারটা কোন জার্নালে প্রকাশিত হয়েছে ওইটা মানে একটা লুক নিয়ে তারপর ওই পেপারটা পড়া বেটার, যাতে মানে ধারণা থাকে যে এই পেপারটা এই জার্নালে প্রকাশিত হয়েছে এবং আচ্ছা, আমি একটা জিনিস ভুলে গেছি। আচ্ছা, শব্দ হচ্ছে আমার কথা কি শোনা যায় স্পষ্ট? ভাই শোনা যায়, আমি তাদের মিউট করে দিতেছি, যাদের শব্দ আসতেছে তাদের মিউট করে দিচ্ছি ভাই, সমস্যা নেই। আচ্ছা, যখন যাদের দরকার হবে তারা আনমিউট করলেই জানি না বাংলাদেশে এটা হবে কিনা। তো চাইনিজদের ওই আমি এই এই ভাই আমার স্লাইডটা অথবা এটা যদি পোস্ট আকারে থাকে গ্রুপে, তাহলে আমি গ্রুপে কমেন্টে ওই সাইটের লিংকটা দিয়ে দিব। সেটাতে সুবিধা হবে ভাই সেটাতে। এখানে হ্যাঁ, বলো। বাংলাদেশে হচ্ছে ওয়েব অফ সায়েন্স অ্যালাউ আছে, ওটাতে মোটামুটি অ্যাক্সেস আচ্ছা, করা ওয়েব যায়। ওয়েবসাইট অনেক ভালো। আর IEEE করা যায়। জি ভাই, গুগল স্কলার করা যায়, স্কোপাসও করা যায়, সেক্ষেত্রে হচ্ছে অফিসিয়াল মেইল লাগবে, হুম। তাছাড়া করা যায় না। আচ্ছা, ঠিক আছে, ওয়েব অফ সায়েন্স অনেক ভালো। ওখানকার যে পেপার গুলো পাওয়া যাবে সেটা নিঃসন্দেহে ভালো, কোনো সমস্যা নেই। আর আমি একটা লিংক দিবনি, ওটা হচ্ছে চাইনিজ ডাটাবেস কিছুটা। ওখানে ওই পেপারের লিস্টের সাথে সাথেই কোন জার্নালে এবং সেটা জার্নালের ইমপ্যাক্ট ফ্যাক্টর কত সেটা ওই প্রথম পেজেই দেয়া থাকে। মানে এটাতে সুবিধা হয় যে আমি এই পেপারটা পড়বো কিনা, মানে এই পেপারের অ্যাবস্ট্রাক্ট পড়বো কিনা সেটা আমি প্রথম একটা গ্লেন্স আমি মানে একটা ডিসিশন নিয়ে নিতে পারি। কারণ ওই গুগল স্কলারে গিয়ে সে পেপারের মানে ওয়েবসাইটে গিয়ে সেখানে চেক করে একটা লেন্থি ব্যাপার। এই জিনিসটা যেন না হয়। এইজন্য আমি ওইটার লিংকটা দিয়ে দিব। আর এগুলাই মোটামুটি আরকি আমরা লিটারেচার সার্চ করতে পারি এখান থেকেই। আচ্ছা, এখন হচ্ছে এই জিনিসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ডেভেলপিং এ লজিক্যাল আর্গুমেন্ট। তো এখানে হচ্ছে আমার পেপারের মেইন যে বেসিক মানে আমি একটা বিষয় নিয়ে যে আমি একটা বিষয় সম্পর্কে যে রিভিউ লিখতেছি। এখন যদি সাপোজ আমি যদি একটা এক্সাম্পল দিই যে বাংলাদেশের একজন হচ্ছে খুবই মানে যাকে চিনি না এরকম একটা মানে লেখক একটা উপন্যাস লিখলো এবং সেই উপন্যাসের ক্রিটিক্স যদি তুমি লিখো, তাহলে তোমার ক্রিটিক্স এর কি মূল্যায়ন হবে? তুমি যদি সেটা 'প্রথম আলোতে' দাও, তাহলে কি 'প্রথম আলো' সেটা পাবলিশ করবে? করবে না। এইজন্য অবশ্যই তোমার খুব ভালো, ভালো যে পেপার যে কারেন্ট ট্রেন্ড আমি যে জিনিসগুলো আগে বললাম যে কারেন্ট ট্রেন্ড এবং সেটার যে সলিড ফিউচার পটেনশিয়াল সেই ধরনের পেপার কোনো যদি মানে
কোনো মেথোডোলজিক্যাল গ্যাপস অথবা সেটার যে আউটপুট সেটা ইমপ্রুভ করার মানে কোনো ফিউচার ডিরেকশন অথবা সেটার ইমপ্রুভমেন্টের একটা যদি ধারা আমরা মানে খুঁজে একটা যেকোনো একটা বিষয়কে এখানে ফাইন্ড আউট করতে হবে। এবং সেখানে একটা বিষয়ের চেয়ে অনেক সময় কি একাধিক বিষয় কিন্তু চলে আসতে পারে যে আমরা একটা পেপার একটা রিভিউ আর্টিকেল লিখবো সেখানে আমরা ম্যাটেরিয়ালস টা কিভাবে মানে ডেভেলপড এ ভূমিকা রাখতেছে। মানে বিভিন্ন ধরনের যে ম্যাটেরিয়ালস, সেই ম্যাটেরিয়ালস গুলা একটা ডিভাইসের অথবা একটা টপিকের অথবা একটা রিসার্চ এর ফিল্ডে কিরকম ইফেক্ট করতেছে, সেটার একটা ধারা যদি আমরা লজিক্যাল ধারা যদি বের করতে পারি, যে সেটা সেমিকন্ডাক্টর অথবা মেটালস অথবা গ্যাসীয় অবস্থার জন্য এইভাবে এই জিনিসগুলা পরিবর্তন হচ্ছে। তাহলে সেটা কি ভবিষ্যতে অনেক যে মানে যে রিসার্চাররা আছে তারা সেটা থেকে অনেক উপকৃত হবে। এবং অনেক সময় স্ট্রাকচারটা এটা ন্যানো স্ট্রাকচারটা গুলা বেশি ভালো কাজ করতেছে। না হচ্ছে ম্যাক্রো স্ট্রাকচার না হচ্ছে অনেক মানে বেশি মানে বাল্কি সাইজ যেগুলা সেই সাইজ গুলা বেশি আউটপুট দিচ্ছে। সেই ধরনের একটা ট্রেন্ড যদি আমরা অনেকগুলা পেপারের মাধ্যম দিয়ে যদি মানে ফাইন্ড আউট করতে পারি, সেই জিনিসটা আমরা এখানে ডিসকাশন করতে পারি এবং অ্যাপ্লিকেশনের ভিতরেও কিন্তু আমরা একটা ট্রেন্ড কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারি। তো এই জিনিসটাই হচ্ছে যে একটা লজিক্যাল আর্গুমেন্ট। যে আমি কোন একটা জিনিসের উপরে মানে বেস করে সেই জিনিসের ইমপ্যাক্টটা আমার আমি যে ডিভাইস গুলা মানে যে ডিভাইস মানে যেসব অথর গুলা মানে যেসব রিসার্চার গুলা বিভিন্ন ধরনের ডিভাইস অথবা বিভিন্ন ধরনের যে হচ্ছে রিসার্চ কাজ ইনভেস্টিগেশন করছে তাদের ইনভেস্টিগেশন এর ফলাফলগুলা কোন, কোন জিনিসের উপরে ডিপেন্ড করে পরিবর্তন হচ্ছে, সেটা নেগেটিভ দিকে পরিবর্তন হচ্ছে না পজিটিভ দিকে পরিবর্তন হচ্ছে। তো আমরা যেমন ম্যাটেরিয়ালস, স্ট্রাকচার এবং এই ২ টার বাইরে যদি আমি বলি আ কোন ফিল্ড এর কাছে বেশি। দেখা গেল যে একজন রিসার্চার এমন একটা রিসার্চ করছে, তো সে রিসার্চ করে দেখাইলো যে এই জিনিসটা উম জলীয় মাধ্যমে অনেক ভালো কাজ করতেছে। অথচ সে একটা জিনিস ওই যে জলীয় যে দ্রবণটা সেটা আসলে অ্যাসিডিক ছিল না হচ্ছে ক্ষারীয় ছিল। সে সেটা ওইখানে মেনশন করে নাই। তো আমি কিন্তু আরো অনেকগুলা পেপারে ওই ধরনের কাজ ক্ষারীয় এবং অ্যাসিডীয়র ভিতরে দেখে কিন্তু আমরা একটা ট্রেন্ড বের করতে পারি। যে এই ডিভাইসের পারফরম্যান্স এই ধরনের দ্রবণে অথবা এই ধরনের এনভায়রনমেন্ট এ এটার আউটপুটটা এইভাবে পরিবর্তন হচ্ছে। তো এই জিনিসটাই মূলত হচ্ছে একটা লজিক্যাল আর্গুমেন্ট। আমাকে পেপার গুলা পড়ে একটা খুব সুন্দর ফ্লো অফ ইনফরমেশন মানে খুব লজিক্যাল ভাবে ইনফরমেশন গুলো আমরা যেন তুলে ধরতে পারি। মানে একটা রিডার যেন সেটা পড়ে যেন সে ভাবে যে আমি অনেক কিছু জানতেছি। মানে একটা কিছুটা মানে একটা বইয়ের মতো। একটা বইয়ে যেমন কি একটা জিনিসগুলো স্টেপ বাই স্টেপ থাকে। একটা রিভিউ আর্টিকেলের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ইনফরমেশন এবং সেটার গুরুত্ব এবং আমাকে এই জিনিসটাও এনশিওর করতে হবে যে সেখানে যেন ইলজিক্যাল অথবা আ অযথা কোনো ইনফরমেশন যেন আমি সেখানে না দিই। মানে আমি শুধুমাত্র একটা পেপারের একটা ডিভাইস আছে, সেই ডিভাইসটা বর্ণনা করার জন্য এমন কিছু তথ্য দিলাম যে তথ্যর কোনো গুরুত্ব নেই। মানে সেই তথ্যটার অন্য যে ডিভাইস গুলো আছে সেটার সাথে কোনো সম্পর্ক নেই। মানে সম্পর্কহীন কোনো কিছু পেপারে রাখা যাবে না। যতটা সম্ভব একটা খুবই সুন্দরভাবে ইনফরমেশন এর ফ্লো এবং একটা মানে লজিক্যালি সেই জিনিসগুলোকে স্টেপ বাই স্টেপ আমাকে ব্যাখ্যা করতে হবে। আর এখানে কিন্তু কম্পারিজন থাকতে পারে। তারপরে মানে কম্পারিজন আমি কিন্তু যে অনেক সময় কম্পারিজন অনেক পেপারের মুখ্য বিষয় হয়ে যায়। তবে এটা মুখ্য বিষয় না করাই ভালো। কারণ রিভিউ এ আসলে কম্পারেটিভ স্টাডি এটা আলাদা বিষয় চলে যায়। কম্পারিজন আমরা যখন ডিসকাশন করি তখন আমরা বিভিন্ন অত বেশি গুরুত্বপূর্ণ না। অনেক সময় কম্পারিজন ছাড়াও অনেক রিভিউ আর্টিকেল হয়। আর এবং যে ড্রাফটস গুলা যে তুমি ম্যানুস্ক্রিপ্ট টা করবা সেখানে প্রত্যেকটা লাইন অবশ্যই লজিক্যাল লাইন হইতে হবে। মানে অহেতুক কোনো লাইন দেয়া যাবে না। কারণ তুমি যখন ১০০ টা পেপার সম্পর্কে লিখবা, মানে সেটা কারেন্ট ট্রেন্ড তখন মানে এত কিছু মানে মনে হবে যেন প্রচুর লেখা। আসলে এত বেশি লেখা আসলে রিভিউ গেলে সম্ভব না। এইজন্য অবশ্যই যেটা একদম যৌক্তিক সেই জিনিসগুলাই সেখানে উল্লেখ করতে হবে। অযৌক্তিক কোনো কথাবার্তা সেখানে যতটা সম্ভব না দিতেই হবে। আচ্ছা নেক্সট। আচ্ছা, সার্ভেইং দ্য লিটারেচার এখানে আমি বলছি যে সার্ভে করার সময় অবশ্যই
ভালো জার্নাল থেকেই লিটারেচার গুলা মানে যে আর্টিকেল গুলা নিয়ে তুমি কাজ করবে সেটা অবশ্যই যাচাই বাছাই করতে হবে। সেই জার্নালটা অবশ্যই ভালো হইতে হবে এবং আমি যে টপিকটা সিলেকশন করলাম প্রিভিয়াসলি আমার রিসার্চ এর উপরে অথবা যেটা হট টপিক অথবা যেটা ফিউচার অনেক ভালো সেই টপিকের ১ম এ আমার সার্চ তো সেই টপিকটা লিখে সার্চ করলে সেই টপিক রিলেটেড সব পেপার আসবে। এখন আমি কিন্তু যে লজিক্যাল আর্গুমেন্টটা বিল্ড আপ করলাম, মানে যেই লজিকের উপরে আমি রিভিউ আর্টিকেলটা লিখবো, এটা যে আমি বিল্ড আপ করলাম, সেইটার সাথে এখন আমার তুলনা করতে হবে। দেখা গেল যে অনেকগুলা টপিক রিলেটেড আর্টিকেল আসলো, পেপার আসলো যেগুলার সাথে আমার লজিকের অনেক মিল আছে। সেই পেপারগুলো অবশ্যই আমাকে সার্ভে করতে, সেই পেপারগুলা পড়তে হবে, সেই পেপারের ইনফরমেশন গুলো আমাকে কালেক্ট করতে হবে। কিন্তু অনেকগুলা পেপার এরকমও থাকবে যেটা ওই টপিকের উপরেই কিন্তু তোমার লজিক্যাল আ যে আর্গুমেন্ট তুমি যেটা বিল্ড আপ করছো যে তুমি যেই জিনিসের আলোকে রিভিউটা লিখবা সেটার সাথে মিলতেছে না। তাহলে অবশ্যই সেই মানে আর্টিকেল গুলা টপিক এবং অবশ্যই আর্টিকেল যখন আমি কালেক্ট করলাম তখন কিন্তু এই যে ২ টা ব্যাপার আমি বলছিলাম আগে যে chronological এবং যে thematic রিভিউ। সচরাচর আমরা সবাই thematic রিভিউ বেশি লিখি। chronological রিভিউ লেখা অনেক বেশি টাফ। কারণ সেখানে অনেক বেশি ভালো ডাটাবেস না হইলে তুমি কিন্তু সব পেপার পাবা না এবং সেইটা chronological রিভিউ অত ভালো হবে না। এজন্য আমরা সবসময় কি thematic রিভিউটাই বেশি লিখি। আর thematic রিভিউ এর ব্যাপারটা হচ্ছে এই যে অন দ্যা টপিক এর একটা ফিক্সড টপিক এর অথবা একটা যে আমরা যে ২০২০ সালের একটা পেপার নিলাম এবং সেটার আগের মানে একটা কাজ তো ডেভেলপড হয় ডে বাই ডে। তো সেটার আগের যে ভার্সনটা সেটা দেখা গেল যে ১৯৯০ সালে হইতে পারে। তো সেই পেপারটাও কিন্তু আমাদের কনসিডার এ নিয়ে আসার চেষ্টা করতে হবে। এবং সবসময় আমাদের সার্চ করার থেকে ১ম এ আমাদের সার্চ করতে হবে যে এই বছরে একদম রিসেন্টলি মানে এখন ২০২১ চলে আসছে। ২০২১ সালে আসলে এই টপিকের উপরে কোন, কোন কাজগুলা হইছে। তারপরে আমাকে সার্চ করতে হবে ২০২০ সালে, তারপরে ২০১৯ সালে। আর এই ৩ টা সালের যদি পেপার গুলো আমরা নিই, আর যদি দেখি যে কোন একটা পেপার থেকে মানে আমাদের অনেক বেশি ইনফরমেশন এর সাথে অনেক বেশি মিলে যাচ্ছে তখন কি সেই পেপারের যে রেফারেন্স লিস্ট গুলো আছে, সেই রেফারেন্স লিস্ট গুলা থেকেই কিন্তু ওই টপিকের ওই ইনফরমেশন রিলেটেড মানে ওই আর্গুমেন্ট এর উপরে ডিপেন্ড করে যে আদার্স পেপার গুলো আছে, সেগুলো কিন্তু আমরা চেক করে নিতে পারবো। তখন কিন্তু ওরা ওই আমাদের ওই ২০১৮ কিংবা ১৭ এইভাবে অথবা অনেক আগের পেপার সার্চ দেওয়ার কিন্তু দরকার নেই। মোটামুটি রিসেন্ট ২ থেকে ৩ বছরের পেপার সার্চ দিলেই সেই পেপার গুলা থেকেই সেই রিলেটেড কাজগুলা কিন্তু আমরা আগের মানে ওদের যে রেফারেন্স লিস্ট গুলা আছে সেখান থেকে কিন্তু ওই পেপারের আগের কাজগুলা কিন্তু আমরা সহজেই পেয়ে যাবো। এইজন্য এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে যে এই কাজটা এইভাবে হচ্ছে, এর ডেভেলপমেন্ট এর যে স্পিড অথবা এই ডেভেলপমেন্টটা এইভাবে হচ্ছে। যেমন একটা ডিভাইস তৈরি করা হলো, সেটার পারফরম্যান্সটা বাড়তেছে না কমতেছে। তো আমাদের উচিত হবে এই ধারাটাকে মানে যে আমি বললাম যে আর্গুমেন্ট যে বেসমেন্ট অথবা যেটার উপর বেসিস করে আমরা লিখবো, সেই রিলেটেড কোন পেপারই আসলে বাদ দেওয়া যাবে না। কারণ আমাদের পেপার গুলো হবে হচ্ছে মূলত থিমাটিক রিভিউ। আর লেটেস্ট ডেভেলপমেন্ট ওই তো যেটা বললাম যে রিসেন্ট কাজ থেকেই শুরু করতে হবে। আমাদের আস্তে, আস্তে পিছন দিকের কাজের দিকে যাইতে হবে যতটুকু পারা যায়। বেশি দূর না গেলেও কোন সমস্যা নাই। মূলত রিভিউ আর্টিকেল এ সবসময় লেটেস্ট গুলো নিয়েই কাজ করা হয়। এখন ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ দ্যা ওয়ার্কস। ক্রিটিক্যাল অ্যানালাইসিস বলতে মানে আমি বলছি যে কোন ডেসক্রিপশন করা যাবে না। ডেসক্রিপশন হইলে সেটা আসলে তাহলে তুমি কি করলা? তুমি যদি বলো যে এই ডিভাইসের আউটপুট এই ছিল, আর এই ডিভাইসের আউটপুট এই ছিল। এতে তো তোমার কোন কৃতিত্ব নাই। তোমার কৃতিত্ব যদি না থাকে তাহলে তো একটা রিভিউ সহজে অ্যাকসেপ্টেড হবে না। এজন্য অবশ্যই যে আইডিয়া গুলো আমরা গ্যাদার করলাম যে পেপার গুলা থেকে সেটাকে অবশ্যই ডিপলি এনালাইজ করতে হবে। মানে সেটার ভিতরে সম্পর্ক, রিলেশন, কো-রিলেশন এই জিনিসগুলো নিয়ে ভাবতে হবে। এবং সেই জিনিসগুলাকেই রিভিউ এ ফুটাই তুলতে হবে। আমি বলতেছি মনে হচ্ছে খুব কঠিন। আসলে অত বেশি কঠিনও না। যখন তোমরা পেপার গুলা এভাবে পড়বা তখন দেখবা যে তুমি সম্পর্ক ওরকম পেয়ে যাচ্ছ। যেমন আমি যদি জাস্ট একটা উদাহরণ দিই যে উম আমি আসলে ট্রিপল ইর অনেক কিছু ভুলে গেছি। আমি উদাহরণ দিতে গেলে আমি যা করতেছি সেগুলা চলে আসে। আচ্ছা সাপোজ মনে করো যে একজন হচ্ছে হচ্ছে ইলেকট্রনিক্স নিয়ে একটা গবেষণা মানে সে একটা রিভিউ আর্টিকেল লিখতে যাচ্ছে। তো ইলেকট্রনিক্স এর সে অনেকগুলা আছে। পাওয়ার ইলেকট্রনিক্স আছে, এমনি
এখন তো আবার বায়ো ইলেকট্রনিক্সও আছে। তো সে যদি হচ্ছে এরকম করতে চায় যে বায়ো ইলেকট্রনিক্স এর জিনিসের সাথে সে যদি হচ্ছে এমনি যে নন বায়ো ইলেকট্রনিক্স যেগুলো আছে সেগুলার যদি কোরিলেশন বের করতে চাই, তাহলে কিন্তু সেটা তার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে। তার উচিত হবে অবশ্যই হচ্ছে বায়োলজিক্যাল ইলেকট্রনিক্স এর সাথে জেনারেল যে ইলেকট্রনিক্স সেটারও কিন্তু মিলবন্ধন কিংবা সেটারও কিন্তু একটা সম্পর্ক বের করা সম্ভব। তো এইটা হচ্ছে যে যত ভালো সম্পর্ক বের করতে পারবে এবং এটা ডিপেন্ড করবে হচ্ছে কোন ধরনের পেপার গুলো তুমি পড়তেছো। তুমি যদি বায়ো ইলেকট্রনিক্স এর পেপার বেশি পড়ো, তাহলে দেখবা যে তুমি সেগুলোর ভিতরে অনেক রিলেশন তুমি খুঁজে পাচ্ছ। আবার আর তুমি যদি সব ধরনের ইলেকট্রনিক্স নিয়ে যদি পড়ো, তাহলে কিন্তু মাথায় তালগোল পাকানোর সম্ভাবনা বেশি থাকবে। এইজন্য পেপার জার্নাল যখন আমরা পেপার গুলা যখন নিব, তখন অবশ্যই এট লিস্ট প্রত্যেকটা পেপার মানে এই পেপারটা আমি আমার রিভিউ আর্টিকেল এ ইনক্লুড করব কি করব না, সেই ডিসিশনটা নেয়ার জন্য এট লিস্ট অ্যাবস্ট্রাক্টটা পড়তে হবে। আর এই কাজটা কেন হচ্ছে? মানে আমি আ কোন একটা পেপার যখন আমরা এনালাইজ করব, সেটার কোন কারণে এই কাজটা করা হলো এবং সেটার ড্রব্যাকস টা কি? এবং সেই ড্রব্যাকস টা যদি আমরা এইটুকু মানে এই ২ টা পাইলে মোটামুটি সেই পেপারটাকে আমরা আমাদের ইনক্লুড করতে পারি। যদি সেটার রিজনস টা এবং যদি সেটার মানে আউটপুটটা যদি ভালো হয়। অনেক সময় দেখা যায় যে আমি এমন একটা পেপার সিলেক্ট করলাম যে সেটার আউটপুট অন্য পেপারের চেয়ে অনেক কম। তখন কিন্তু সেই জিনিসটা অনেক খারাপ। আর এটা ভাবা চলবে না যে একজন যখন যারা হচ্ছে রিভিউ করবে তোমার পেপারটা পাবলিশ মানে সাবমিট করার পরে, তারা কিন্তু সেই বিষয়টা নিয়ে অনেক সময় মানে তাই সেই বিষয়ের উপর এক্সপার্ট যারা, তারা কিন্তু ওই রিলেটেড যে ডিভাইস গুলা সেগুলার পারফরম্যান্স সেগুলার যে রিসেন্ট ডেভেলপমেন্ট তারা কিন্তু সবসময় সেই সম্পর্কে আপডেটেড থাকে। এজন্য অবশ্যই চেষ্টা করতে হবে যেন আমি যে পেপারটা দিচ্ছি সেটার আউটপুটটা যেন একদম রিসেন্ট এবং সবচেয়ে মেক্সিমাম হয়। তবে কম মানেরটা দেয়া হয় যখন দেখা যায় যে সেটার লজিকটা আগে একটা লজিক ছিল সেই লজিকটা অনেক বেশি ভালো এবং সেই লজিকের গুরুত্ব ভবিষ্যতে আরো বেশি বাড়বে। তখন পারফরম্যান্স কম হলেও সেই পেপারটাকে ইনক্লুড করা যেত। এই জিনিসগুলা ডেভেলপ করার যদি মানে ফিউচারে কোন ডিরেকশন এ কাজ করলে সেটার আউটপুট ভালো আসবে, সেটা যদি আইডিয়া করা যায় তাহলে তো সেটা নিয়ে লিখে সেই রিভিউটা খুব দ্রুত অ্যাকসেপ্টেড হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। নেক্সট স্লাইড। আচ্ছা, আর আমরা যখন এখানে সিম্পলি স্টার্ট রাইটিং তো এখন যখন আমরা রাইটিং শুরু করব তখন আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন প্লাগিয়ারিজম না থাকে। ভালো জার্নালে পেপার দিতে হলে প্লাগিয়ারিজম রিভিউ আর্টিকেল এর জন্য ৫% এর কম থাকতে হবে। আর এই ৫% আনতে হলে বেশ কষ্ট করা লাগে। যেমন তুমি যে ফিগার গুলা নিবা, সেই ফিগারের যে ক্যাপশন গুলা থাকবে, সেই ফিগারের ক্যাপশন গুলা এরকম থাকে যে সেখান থেকে তোমার হচ্ছে ওই প্লাগিয়ারিজম মানে হ্যাটানো মানে সেটা প্লাগিয়ারিজম মুক্ত করা অনেক কঠিন হয়ে যায়। এজন্য লেখার ভিতরে অবশ্যই 100% নিজস্ব টাইপ এবং চেষ্টা করতে হবে যেন সেটা কপি পেস্ট তো হবেই না। মানে প্যারাফ্রেজিং এর সময় অনেক কেয়ারফুল থাকতে হবে। তা না হলে আসলে প্লেগারিজম অনেক বেশি চলে আসে। আর গ্রামাটিক্যাল এরর তো অবশ্যই দেখতে হবে। তারপরে সিনোনিম যত বেশি সম্ভব সিনোনিম ব্যবহার করা ভালো। তবে এরকম সিনোনিম ব্যবহার করা যাবে না যেটা একেবারে irrelevant মানে একটা মানে কনটেক্সট এর সাথে এই সিনোনিমটা যায় না। সেটা তখন ইউজ করা যাবে না। এবং সেটার যে লেখার লাইনগুলা, সেই লাইনগুলা যতটা সম্ভব কমেন্টারি লাইন লেখার চেষ্টা করতে হবে, নট ডেসক্রিপটিভ। আমি আগেও বলছি ডেসক্রিপটিভ লাইন যত কম লেখা যাবে রিভিউ আর্টিকেলে, সেই রিভিউ আর্টিকেলের অ্যাকসেপ্টেন্স এর রেট অথবা সেটার গ্রহণযোগ্যতা তত বেড়ে যাবে। আর এটা অবশ্যই ছোট সেন্টেন্সে লেখা সুবিধা। কিন্তু আমরা যখন প্যারাফ্রেজিং করি, সবসময় দেখা যায় যে আমরা অনেক বড়, বড় সেন্টেন্স তৈরি করতেছি। যেটা আসলে রাইটিং সম্পর্কে আরো কিছু আছে ওইটা পরে বলব। আচ্ছা প্লেগরিজম সম্পর্কে এখানে আমি অল্প কিছু দিচ্ছি যে প্লেগরিজমটা আসলে কি? প্লেগরিজমটা হচ্ছে ৪ ধরনের প্লেগরিজম আছে। ডিরেক্টটা সচরাচর আমরা করি না। কারণ আমরা জানি যে এটা আমরা ডিরেক্ট করতেছি। এজন্য এটা খুব কম হয়। আর সেলফ প্লেগরিজম হচ্ছে আমরা আগে কোনো একটা কাজ করে রাখছি, সেটা পাবলিশ হয়েছে আবার সেটাই আমরা নতুন যে কিছু একটা কাজ করতেছি, নতুন পেপার লিখছি সেখানে সেটা ইউজ করতেছি। এটা হচ্ছে সেলফ
প্লেগরিজম। আর মোজাইক হচ্ছে এটা হচ্ছে কিছু ফ্রেজ ইন্টারনেট থেকে অথবা কোথাও থেকে ধার করলাম অথবা কিছু সিনোনিম ইউজ করলাম। সেটা অথরের ল্যাঙ্গুয়েজের সাথে মিলে গেল। মানে যেটা বললাম যে যত ফ্রেজ সিনোনিম ব্যবহার করা যায় কিন্তু সেটা অবশ্যই irrelevant হওয়া যাবে না। এবং প্যারাফ্রেজিং টা অনেক বেশি ভালো হইতে হবে। তাহলে এই মোজাইক প্লেগরিজম থেকে মুক্ত হওয়া যায়। আর অ্যাক্সিডেন্টাল টা হচ্ছে এটা আসলে ইন ইন unintentionally অনেক সময় হয়ে যায় যে তুমি হচ্ছে আ মিসকোর্স করছো মানে সোর্সটা ভুল দিছো অথবা unintentionally প্যারাফ্রেজ টা অন্য কারো গ্রুপের সাথে যদি মিলে যায়, তাহলে আরকি এই accidental plagiarism টা হয়। আচ্ছা নেক্সট স্লাইড। আচ্ছা এখানে হচ্ছে আমি যখন লিখছি রিভিউ আর্টিকেল তখন আমি কিছু যে জিনিস মানে এক্সট্রা মানে এগুলা ওগুলার ভিতরে দিই না জাস্ট যে জিনিসগুলো আসলে অনেক হেল্প করবে। তুমি যখন লিখবা তখন অনেক বেশি হেল্প করবে। আর কিছু এক্সট্রা স্টেপও আছে যেগুলো আসলে লাগে। আমি এগুলো জানতাম না। এখানে এসে শিখছিলাম। যেমন তুমি যে ফিগার গুলা নিবা, চুজ করবা সেই ফিগার গুলা তো বলছি যে অনেক নিট এবং ক্লিন হতে হবে। এবং সেই ফিগার গুলার পারমিশন নেয়া লাগবে। মানে যেই পাবলিশার্স অথবা যেই জার্নালে সেই পেপারটা পাবলিশ হইছে সেই জার্নাল থেকে তোমার পেপার ওই ফিগারটা তুমি যে তোমার পেপারে ইউজ করবা সেটার পারমিশন নিতে হবে। সেটা হচ্ছে কপিরাইট ক্লিয়ারেন্স সেন্টার। এই লিঙ্কটা থেকে তোমাকে পারমিশন নিতে হবে। তবে চেষ্টা করতে হবে পারমিশন নেয়া যায় না। সেখান থেকে যতটা কম পারা যায় সেইভাবে আরকি মানে এই জিনিসগুলো যখন তুমি করবা, এই ওয়েবসাইটে যখন যাবা, একটা ধারণা তৈরি হয়ে যাবে যে এই জার্নালের পেপার গুলা পারমিশন পাওয়া সহজ। যেমন এলসেভিয়ার আছে, সেটার মানে যে পিকচার গুলো আছে, ফিগার গুলো আছে সেখান থেকে পারমিশন খুব সহজে পাওয়া যায়। কিন্তু নেচারের গুলাতে সমস্যা হয়। যদি তুমি নেচারের বাইরের কোনো জার্নালে পেপার পাবলিশ করতে যাও। তাহলে একটু ঝামেলা হয়। তখন মেইল করতে হবে। মেইলটাও আমি দেখাবো। সেটা অনেক বেশি ঝামেলাপূর্ণ। এজন্য এলসিবিআর এর পেপারের মানে যে ফিগার সেটা খুব সহজে পাওয়া যায়। এসিএস এর গুলা পাওয়া যায়। তারপরে রয়েল সোসাইটি অফ কেমিস্ট্রি সেটারটাও খুব সহজে পাওয়া যায়। তবে আরেকটা যে ভালো জার্নাল সায়েন্স এর কিছু সহজে পাওয়া যায়। আর কিছু সেই ঝামেলাপূর্ণ মেইল দিতে হয়। তো এই জিনিসগুলার জন্য একটু কেয়ারফুল থাকতে হবে। যে আমি কোন আর কখনোই আমি যে কয়টার নাম বললাম, এলসেভিয়ার, তারপরে সায়েন্স, নেচার, তারপরে আরেকটা আছে উইলি। এইগুলার বাদে অন্য কোনো জার্নাল থেকে ফিগার না নেয়াই ভালো। ও আরেকটা আছে এসিএস আছে। এসিএস থেকে নেয়া যাবে এবং রয়েল সোসাইটি অফ কেমিস্ট্রি। এই ৫ টা ৬ টা থেকে নিলে কোনো সমস্যা নেই। অন্য কোনো অখাদ্য-কুখ্যাদ্য জার্নাল থেকে কোনো ফিগার নেয়া যাবে না। তারপরে হচ্ছে যে টেমপ্লেটটা সেখানে দেয়া থাকবে। এটা আমি আগে বলছি যে প্রত্যেকটা জার্নালের নিজস্ব টেমপ্লেট থাকে। সেটা অবশ্যই ফলো করতে হবে। আর প্লেগরিজম মাস্ট বি ৫% এর নিচে থাকতে হবে। আর হাই কোয়ালিটির ফিগার দিতে হবে। সেটা কখনোই ওই পিডিএফ থেকে টাইপিং টুল দিয়ে কোন পিকচার নেয়া যাবে না। সেটা হচ্ছে সেই জার্নালের পেজ থেকে ডাউনলোড করে নিতে হবে। এটা একটা প্রবলেম। যদি কারো লাগে কেউ যদি রিভিউ আর্টিকেল লিখো তাহলে আমাকে যদি বলে দিতে পারো যে এই পেপারের ইটা লাগবে তাহলে আমি মোটামুটি হাই কোয়ালিটি ফিগার গুলো ডাউনলোড করে দিতে পারবো। কারণ বাংলাদেশে অনেকেই এই অ্যাক্সেস গুলা থাকে বাংলাদেশের ইউনিভার্সিটিতে। সেজন্য হাই কোয়ালিটির ফিগার সবসময় পাওয়া যাবে না। শুধুমাত্র যেগুলো ওপেন সোর্স জার্নাল আছে সেগুলো থেকে পাওয়া যাবে। কিন্তু ওপেন সোর্স জার্নাল খুব বেশি নাই। তারপরে হচ্ছে যখন আমরা আ লিটারেচার সার্ভে করব, আমি বলছিলাম যে এক্সেল ফাইল যদি ব্যবহার করতে পারি যে এক্সেল ফাইলটা কি কাজে লাগবে? এক্সেল ফাইলে আমরা যেকোনো একটা পেপার যখন পড়তেছি, সেই পেপারের টাইটেলটা এবং সেই পেপারে এফিসিয়েন্সি অথবা সেই পেপারে কোন ম্যাটেরিয়ালস ইউস করলো, সেই পেপারে কোন আ স্ট্রাকচার ব্যবহার করলো, সেই পেপারের যে ম্যাটেরিয়াল সেটা সিন্থেসাইজ করতে কোন ফর্মুলা ইউস করলো, সেটার অ্যাপ্লিকেশন গুলা কি, সেটার ড্রব্যাকস টা কি? সেটা যদি আমরা জাস্ট একটু করে টুকে রাখতে পারি, তাহলে সেই জিনিসটা পরে যখন আমরা লিখতে যাব, তখন কিন্তু খুব দ্রুত কাজে আসবে যে এই পেপারে তো এই জিনিসগুলা ছিল। এই জিনিসটা আমরা এখানে সাইটেশন করা মানে আমি তখন সাইট করতে পারবো এবং সেটা সম্পর্কে সরাসরি ওই পেপারে চলে যাইতে পারবো। এটা করা যেতে পারে অথবা গ্রুপ ওয়াইজ ভাগ করে নিতে হবে। যেমন আমি বলছিলাম যে
কোনো ম্যাটেরিয়ালস এর উপর ভিত্তি করে যদি আমরা একটা রিভিউ লিখি যে এই ম্যাটেরিয়ালস এর উপর ভিত্তি করে এই ডিভাইসের আউটপুট কিভাবে পরিবর্তন হচ্ছে। তো সিমিলার ম্যাটেরিয়ালস এর পেপার গুলো আলাদা, আলাদা ফোল্ডারে যদি আমরা পড়ার সময় ভাগ করে রাখতে পারি, তাহলে পরবর্তীতে যখন আমরা লিখবো, তখন এটা অনেক সহজ হয়ে যাবে। তা না হলে যদি একটা জায়গায় তুমি যদি ১০০ টা অথবা ২০০ টা পেপার রেখে দাও, সেখান থেকে বারবার খুঁজে এটা খুব কষ্টকর কাজ। আমি দেখছি যে আমার এরকমও হয়েছে। মানে আমি তো ১ম লিখছিলাম যে আমার একটা পেপার দরকার, ওই পেপারে এই ফিগারটা চেক করা দরকার। আমার দেখা গেল যে সেই পেপারটা পাইতে ১০ টা পেপার ওপেন করা লাগছে। এখন মনে হচ্ছে যে ১০ টা পেপার ওপেন করতে কত সময় লাগে। কিন্তু তুমি যখন এই কাজটা করবা, রিভিউ আর্টিকেল লিখবা, ওই ২ টা পেপার ওপেন করার সময়টাও মনে হবে অপচয়। এজন্য যত বেশি অর্গানাইজ করে কোন ফিগারটা নিচ্ছ, সেটাও তোমার ওই পেপার এবং সেই ফিগার, কোন ফিগারটা লিখছো সেটা আলাদা, আলাদা ফোল্ডার করে রাখতে পারলে সুবিধা। কারণ সেই পেপারের হোম পেজ থেকেই তোমাকে পারমিশন নিতে হবে। এবং সেই পেপারের মানে কত নম্বর ফিগার এবং মানে সেই পেপারটা আলাদা একটা ফাইল লাগে। সেই ফাইলটার নাম হচ্ছে ফিগার পারমিশন। মানে একটা উম যখন ভালো জার্নালে দেয়া হয় তখন ওই ফাইলটাও লাগে যে কোন ফিগারটা তুমি কোন পেপার থেকে নিছো এবং সেই পেপারের যে পারমিশন ফর্ম, সেই পারমিশন ফর্মটাও কিন্তু তোমার ওখানে কি পিডিএফ আকারে অথবা ডকুমেন্ট আকারে একটা বড় ফাইল ক্রিয়েট করে সেটা দিয়ে দিতে হয় এবং উল্লেখ করতে হয় যে এই ফিগারটা এত পেজে আছে এবং এটা সাইটেশন নাম্বার, মানে তুমি যে রেফারেন্স লিস্ট দিছো কত নম্বর সাইটেশন এ সেটা আছে সেগুলো উল্লেখ করতে হয়। এজন্য যত ভালোভাবে অর্গানাইজ করে ডকুমেন্ট গুলা রাখা যায় তত বেশি সুবিধা। যেন সব একসাথে একবারে না থাকে। এটার ক্ষেত্রে এক্সেল ফাইল আকারে করলেও অনেক বেশি সুবিধা দেয়। তারপর হচ্ছে যখন পেপার আমরা পড়বো তখন অবশ্যই মার্কার দিয়ে সেগুলো হাইলাইট করে রাখতে হবে যে এই পেপারের এই জিনিসগুলো ইম্পোর্টেন্ট। এটা আমার লেখার কাজে সাহায্য করবে। যদি আমরা ১ম এ পড়লাম কিন্তু হাইলাইট করলাম না। পরবর্তীতে দেখা গেল ওই কথাটা কোথায় লেখা আছে সেটা খুঁজতে গেলেও পেপারটা পড়তে গেলে অনেক ঝামেলা হয়ে যায়। এজন্য যতটুকু সম্ভব হাইলাইট করে রাখলে অনেক সুবিধা হয় পেপার লেখার সময়। তারপরে কখনোই বেশি elaborately বেশি কিছু লেখা যাবে না যখন আমরা রিভিউ আর্টিকেল লিখবো। এটা অবশ্যই প্রিসাইজলি এবং খুব সংক্ষেপে যত সুন্দরভাবে বলা যায় এক্সাক্ট কথাটা এখানে লেখাটা সবচেয়ে বেশি দরকার। আর কোন ধরনের মানে obscurity, মানে কোন একটা বিষয় তুমি আবছা, আবছা বুঝতেছো, মানে তুমি মানে টোটাল একদম 100% ক্লিয়ারলি তুমি বলতে পারতেছো না একটা কথা। মানে ক্লিয়ার তুমি নিজেও হইতে পারতেছো না এবং তুমি লিখতে পারতেছো না। সেই জিনিস সেই ধরনের কোন লাইন পেপারে থাকা লাগবে না। এটা মাথায় রাখতে হবে লোক তোমার পেপারের প্রত্যেকটা লাইন মানে তোমার যে ম্যানুস্ক্রিপ্ট সেটা পড়বে। সেজন্য অবশ্যই অস্পষ্ট কোন জিনিস ম্যানুস্ক্রিপ্টে লেখা যাবে না। সেই জিনিস দরকার হয় টোটালি বাদ দিয়ে দাও। কিন্তু obscurity পেপারে একেবারে রাখা যাবে না। এটা খুবই বোরিং, মানে এটা খুব মানে যারা রিভিউয়ার থাকে তাদের মাথায় এটা অনেক কাজ করে যে এটা কি লিখবো? মানে এটা দেখা গেল তোমার পেপারের গ্রহণযোগ্যতা অনেকখানি কমায় দেয়। আচ্ছা, নেক্সট স্লাইড। আচ্ছা, এখানে এরপরে ৩ টা স্লাইড আছে। এই ৩ টা স্লাইড আমিও সেই মানে যেভাবে রিভিউ আর্টিকেল লেখার জন্য যেরকম করতে হয় আমিও এই স্লাইড বানানোর জন্য অনেক স্লাইড পড়ছি। তো যাক এটা ওরকম একটা স্লাইড থেকে কপি করা যে প্রেজেন্ট অ্যান্ড ইফেক্টিভ কনক্লুশন। ইফেক্টিভ কনক্লুশন এর যে গুরুত্বটা কি সেটা এখানে খুব সুন্দরভাবে বলা আছে এবং কনক্লুশন তুমি কিভাবে লিখবা যে সামারি ১ বা ২ সেন্টেন্সে সেখানে কি সিগনিফিক্যান্স অফ দ্যা মেইন ফাইন্ডিংস থাকতে হবে এবং ইমপ্লিকেশন মানে সেটার অ্যাপ্লিকেশন এবং সেটা কিভাবে অন্য কাজে ব্যবহার হইতে পারে সেই ধরনের ফাইন্ডিংস মানে ফিউচার ট্রেন্ডস সেটা তোমাকে অবশ্যই বলতে হবে এবং লিমিটেশনটাও সেখানে বলে দিতে হবে যে এই লিমিটেশন গুলা আছে এবং সেটা কিভাবে রোধ করা যাবে সেই ডিরেকশনটা দিতে পারলে কনক্লুশনটা অনেক বেশি ভালো হয়ে যাবে। সো নেক্সট স্লাইড। আর এটা হচ্ছে ফাইনাল চেকলিস্ট। এটা হচ্ছে একটা অনলাইন সোর্স থেকে নেয়া। তো এখানেও জাস্ট ফাইনালি আমাদের কোন, কোন জিনিসগুলো আসলে মাথায় রাখতে হবে ওভারঅল যে চুজ দ্য রাইট টপিক, আমি এটা নিয়ে বলছি। চেক দ্য লিটারেচার ইউ হ্যাভ চুজেন। অবশ্যই লিটারেচার চুজ করার আগে অবশ্যই সেটা বারবার ক্রস চেক করতে হবে যে এটা আসলে আমার সাথে যাচ্ছে কিনা।
অযথা একটা লিটারেচার পড়তে দেখা গেল একটা টপিকের সাথে irrelevant হয়। এজন্য অবশ্যই সঠিক পেপার চুজ করতে হবে। এবং বললাম যে মার্কার দিয়ে মার্ক করে রাখতে হবে, নোটস করতে হবে এক্সেল ফাইলে, যে যখন তুমি পড়তেছো কারণ তখন করলেই সবচেয়ে সুবিধা। কারণ পরবর্তীতে তুমি আজকে একটা পেপার পড়লা, ১০ দিন পরে অন্য একটা পেপার পড়তেছো, আজকের পেপারে তুমি সবকিছু ভুলে যাবা। কিন্তু যখন তুমি এক্সেল ফাইলটা অথবা যে নোটগুলা করছো সেগুলা দেখলেই কিন্তু তোমার মোটামুটি ধারণা চলে আসবে যে এইখানে এই জিনিসগুলো আছে। এজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে অবশ্যই তোমাকে নোটস করতে হবে যখন তুমি পড়বা। তারপরে the format of the review. তো এটা তো বললাম যে থিমেটিক করবা না chronological করবা। তো আমাদের মোটামুটি থিমেটিকটাই বেশি হয়। তারপরে keep the focus specific and interest general. যেটা বললাম যে strong logical flow of information এটা অবশ্যই একটা নির্দিষ্ট দিকেই যাবে। যেন এলোমেলো যেন না হয়ে যায়। এরকম যেন না হয় যে একটা রাস্তা দিয়ে হাঁটতে তুমি রাস্তা ৩ টা করে ফেলছো। ৩ টা রাস্তা করার পরে আসলে ফাইনালি কোন রাস্তায় যাবা সেটা আর খুঁজে পাচ্ছ না। এরকম যেন না হয়। মানে যারা রিডার তারা যেন জিনিসটা স্ট্রেইটলি পড়ে বুঝতে পারে যে তুমি এই জিনিসটা এইভাবে বলতে চাচ্ছ, এই জিনিসটা এইভাবে কাজ করতেছে এই। তারপরে একটা স্লাইড বাদ গেছে। তারপর এনালাইজ ক্রিটিক্যালি ডোন্ট সামারাইজ। যেটা বললাম যে কখনোই সামারাইজ মানে এখানে সামারাইজ বলতে বোঝাচ্ছে যে ডেসক্রিপটিভ যে সামারাইজ সেটা করা যাবে না। এনালাইজ করতে হবে একটা মানে যাই লিখবে সেটা এনালাইজ করেই লিখতে হবে, নট ডেসক্রিপশন। তারপরে স্ট্রাকচারটা অবশ্যই ঠিকঠাকভাবে যে টেমপ্লেটটা থাকে সেই অনুযায়ী আরকি লিখতে হবে এবং একটা আউটলাইন তৈরি করতে হয় যে আউটলাইনে ইন্ট্রোডাকশন থেকে শুরু করে তুমি কোন টপিক গুলা, কোন হেডিংস, কোন সাব হেডিংস দিচ্ছ। যেমন আমি যদি বলি যে আমি হচ্ছে আ সাপোজ আমি চাই ১ম এ আমি কি করব? ১ম এ ইন্ট্রোডাকশন দিলাম, তার আগে অ্যাবস্ট্রাক্ট দিলাম। তারপরে ডিসিশন জেনারেটরটা কি এবং সেটা কিভাবে মানে একটা জেনারেল ইন্ট্রোডাকশন দিলাম। তারপরে ডিসিশন জেনারেটরের প্রকারভেদ, ক্লাসিফিকেশন এবং প্রত্যেকটা ক্লাসিফিকেশনের মানে এই যে আমরা যে হেডিং গুলো যেগুলো ব্যবহার করতেছি সেটা আগে থেকে একটা মোটামুটি প্ল্যান করে নিতে হবে। যে আমি যে লজিক্যাল ফ্লো অফ ইনফরমেশনটা করলাম সেই অনুযায়ী আমাকে একটা আউটলাইন প্রিপেয়ার করে নিতে হবে। এবং রিলে অন ফিডব্যাক। রিলে অন ফিডব্যাক এটা খুব বেশি মাথায় না নিলেও হবে। এটা হচ্ছে বলছিলাম যে পার্সপেক্টিভ নামে কিছু লেখা থাকে যারা হচ্ছে অনেক বেশি সিনিয়র। তারা হচ্ছে এই ফিডব্যাক মানে একটা যখন কাজ হয় সেটার আসলে ফিডব্যাক বলতে সেটার ইমপ্যাক্টটা সায়েন্টিফিক মহলে কেমন পড়তেছে। সেটা আসলে আমরা আসলে ওই লেভেলে বোঝার মতো অবস্থায় নাই। এটা যতটুকু যদি এরকম যদি ক্লিয়ার কাট হয় যে একটা মেথড কেউ মানে রিসেন্টলি তৈরি করল, কিন্তু সেটা সায়েন্টিফিক মহলে রিজেক্টেড হইলো। তো আমার তো আসলে সেই জিনিসটা নিয়ে লেখার কোনো দরকার নেই। তো ফিডব্যাকটা হচ্ছে এই যে এজন্যই কারেন্ট ট্রেন্ড এবং সায়েন্টিফিক মহলে কোন কাজগুলা বেশি ইম্পোর্টেন্স দিয়ে করতেছে সেই জিনিসটা মাথায় রাখতে হবে। আর বি অবজেক্টিভ মানে তুমি কি করতেছো যে তুমি কোনটার উপর বেস করে তুমি যেই পারফরম্যান্স অথবা যে ইফেক্ট গুলা মানে তোমার যে ফ্লো অফ ইনফরমেশন সেটা অবশ্যই অবজেক্টিভ হইতে হবে। এটাতে কোনো আদার্স কোনো কিছু থাকতে এটা অবশ্যই প্রিসাইজ হইতে হবে। আর হচ্ছে include other studies এবং তুমি তোমার যে রিভিউটা সেখানে বলছিলাম যে কম্পারিজন লাস্টের দিকে যে ডিসকাশন সেখানে তুমি কম্পারিজন করতে পারো অন্যান্য মেথডের সাথে অথবা অন্যান্য কাজের সাথে করা যাইতে পারে এবং অনেক সময় দেখা যায় যে অনেকে অনেক বড় টেবিলে সেই রিলেটেড যত ধরনের কাজ থাকে সবগুলা উল্লেখ করে একটা মানে কম্পারিজন টেবিল অনেক সময় দেয়। এটাও রিভিউ এর ক্ষেত্রে অনেক ইম্পোর্টেন্ট। যেটা বলছিলাম যে ফিগারটা কালেকশন করার জন্য কেন দরকার? যেমন আমার ৩ টা ফিগার আ পড়া যায়? এখানে কি পড়তে পারতেছো? যেমন আমার একটা পেপার থেকে ২ টা মেবি হচ্ছে ফিগার আমার দরকার ছিল। তো সেটার জন্য আমাকে এডিটোরিয়াল এর কাছে মানে ওই জার্নালের এডিটর যে তার কাছে আমাকে এত বড় একটা মেইল দেয়া লাগছে। এবং সেই মেইল দিয়ে আমাকে ওয়েট করতে হয়েছে। তার মনে হয় ৩ সপ্তাহ পরে সেই ফিগারটা ইউজ করার পারমিশন আমাকে দিছে। এবং আমি যখন একটা পেপার সাবমিট করব কোন একটা জার্নালে আমাকে কিন্তু ৪ টা জিনিস দেয়া লাগে।
একটা হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট দেয়া লাগে। আর আরেকটা হচ্ছে আমি যে পেপার সাবমিট করতেছি সেটার জন্য একটা অ্যাপ্লিকেশনটা একটা চিঠি আরকি লেটার দেয়া লাগে। তারপরে যে ফিগার গুলো ইউজ করলাম সেটার পারমিশনের যে ফাইলটা মানে পারমিশন চেয়ে এবং সে পারমিশনের যে কপি মানে পারমিশন যে আমি পাইলাম কপিরাইট ক্লিয়ারেন্স সেন্টার থেকে সেই পেজ গুলো আমাকে একটা উম ডকুমেন্ট ফাইলে সবগুলা এড করে দিয়ে দিতে হয় এবং সেইগুলার ভিতরেই আমি যে মেইল দিছিলাম সেই মেইলটা এবং তার পরের স্লাইডে যাও এবং তারা যে আমাকে পারমিশন গ্রান্ট করছে এই যে এইটা টার্মস অ্যান্ড কন্ডিশন সাইন্স অ্যাডভান্স এই জার্নালে তুমি হচ্ছে কপিরাইট ক্লিয়ারেন্স থেকে মানে ইউজ করার পারমিশন পাবা না। তো এই মেইলটা আমাকে ওই লিস্টের ভিতরে মানে ওই পেপার গুলোর ভিতরে ওই ডকুমেন্ট ফাইলে এড করে দিতে হবে। তো এইজন্য ফিগার সিলেকশনটা করার সময় কোন জার্নাল এই ফিগার আমি কত সহজে পাবো সেটা মাথায় রাখলে পরবর্তীতে এইসব কাজের সময়গুলা আর লাগে না। যেমন আমি এবার যে পেপার মানে রিভিউ আর্টিকেল এর উপরে কাজ করতেছি, সেখানে এমন কোন জার্নাল আমি সিলেক্ট করি নাই যেখানে আমাকে তোমার ওই এইভাবে ইমেইল করে পারমিশন দিতে হবে। আচ্ছা। আর এখানে আমি যখন ১ম আমার আর্টিকেলটা সাবমিট করছিলাম দশটা। কেউ যদি পড়তে চাও পরে পড়তে পারো। মানে এই কমেন্ট গুলা যদি তোমরা পড়ো তাহলে দেখবে যে আমার পেপারটা ১০ এর ভিতরে 0 পেয়েছে। ঠিক আছে? মানে আউট অফ ১০ ইটস 0। মানে এই কমেন্ট গুলা পড়ার পরে আমি ভাবছিলাম যে আমার পেপার মনে হয় আর অ্যাকসেপ্ট হবে না। তো এইজন্যই বলতেছি যে আসলে রিভিউ আর্টিকেল এর যে ধারণা এবং আমি যেগুলা বললাম সেইভাবে তুমি যদি 100% ভাবে করতে চাও, এটা আসলে আমি অনেক কম সময়ে বললাম কিন্তু এটা যখন তুমি করতে যাবে তখন তোমার মনে হবে যে তুমি মহাসমুদ্রে পড়ছো। কারণ তুমি যে টপিকই সিলেক্ট করবা সেটার এত বেশি পেপার, তুমি কোন পেপার রেখে কোন পেপার নিয়ে লিখবা, কোন জিনিসটা গুরুত্বপূর্ণ এই জিনিসগুলা মাথায় আনাটা আসলে খুবই কঠিন। তো এই কমেন্ট গুলা পড়ে আমার কাছে তাই মনে হয়েছে যে এই পেপার আমি আর পাবলিশ করতে পারব না। এইজন্য কখনোই হতাশ হওয়া যাবে না। তোমার চেষ্টা করতে হবে যে যতটা ভালো, যতগুলা বেস্ট পেপার পাওয়া যায় সেগুলা দিয়েই তোমাকে করতে হবে। এবং এটা আমার লাস্ট মেইল যেখানে আমাকে বলছে যে আমার পেপারটা অ্যাকসেপ্ট হইছে। তো হতাশ না হইলেই এটা অবশ্যই পাবা। ঠিক আছে? অবশ্যই অ্যাকসেপ্টেড হবে। তা এই ছিল। এখন আরেকটা স্লাইড মনে আছে। এখন কোশ্চেন কি কার কোনো কোশ্চেন থাকলে করতে পারিস কোশ্চেন। না ভাই করছি না, তবে ওভারঅলে একটা জিনিসে আটকে যাচ্ছি, টপিক চুজ করাটা আসলে অনেক বড় একটা বিষয়। কারণ আমাদের তো কেউ ধরেন টপিক দিবে না, আমরা যদি কারোর কাছে অফার দিই যে আমরা একটা টপিক চাচ্ছি, তাহলে আসলে কিভাবে ওইভাবে সাজেশনও পাই না, সবাই বলে টপিক নিয়ে আসো সিলেক্ট করে দিচ্ছি এটা নিয়ে আসি। আসলে ভাই ঠিকই আছে, টপিক মোটামুটি প্রবলেম আচ্ছা হয়নি। টপিক নিয়ে সবার সমস্যা। টপিক ভাই গৌতম একটা ইনবক্স করছিল যে প্লাগারিদম জম চেকিং করতে হচ্ছে আমরা কোন অ্যাপস বা সফটওয়্যার বা কি ধরনের জিনিস ইউজ করতে পারি বা গ্রামার চেক করার ক্ষেত্রে আমরা কি কি ইউজ করতে পারি যেহেতু আমরা কোনো পেইড আচ্ছা এটা জিনিসগুলো অ্যাক্সেস করতে পারি না। এটা তো আমাদের আসলে দেশের ভার্সিটির গুলার এটা একটা খুবই খারাপ। তবে প্রথমত তোমরা গ্রুপ করে গ্রামারলিটা ইউজ করতে পারো, এটা বেশ কাজে দেয়। মানে একদম প্রাইমারি লেভেলে এটা গ্রামাটিক্যাল জিনিসপত্র অল্প জি কিছু ভাই, প্লেগারিজম হয়তো এটা দিয়ে চেক করা। এটা পেইড ভার্সনটা নয় জি ভাই, কতজন গ্রুপ আকারে যেটা কম জি ভাই, আমরা খরচে এটা আমরা একটা ইউজ করা কিনছিলাম, যায়। আমরা একটা কিনছি ভাই গ্রামারলি। গুড। এখন এরপরে সবচেয়ে ভালো যেটা আইথেন্টিকেট নামে একটা আছে। তো এইটা এমন ওইটার অ্যাকাউন্ট কেনা যায় না। ওইটা পার কপি তুমি যদি অ্যাকাউন্ট খোলো তাহলে পার কপি হয়তো তোমার কিছু কম ডলারে হবে। মোর দ্যান মেবি 35 অথবা $40 অথবা তার চেয়েও বেশি। আমি ঠিক জানা না। তবে $100 হইতে পারে। মানে তুমি যদি একবার ম্যানুস্ক্রিপ্ট চেক করো তাহলে $100 দিতে হবে। মেম্বার না হইলে $100 আর মেম্বার হইলে মেবি ৫০, ৬০, ৭০ এরকম। তো ওইটা সবচেয়ে বেস্ট। তো ওইটা আমাদের বাংলাদেশে আসলে এটা নেয়ার মতো অথবা এটা ইউজ করার মতো ক্যাপাবিলিটি আমাদের নাই। একটা কম খরচে একটা আছে টার্নিটন নামে একটা আছে। একটা অ্যাপ্লিকেশন আছে টার্নিটন।
এটা মোটামুটি স্টুডেন্ট অ্যাকাউন্ট নেওয়া যাইতে পারে যদি আর কি। এটা আমাদের ডিপার্টমেন্টের জন্য একটা নিলে আমার মনে হয় ইনাফ। যদি তোমরা যারা আছো তারা বলতে পারো যে আমাদের ট্রিপলি ডিপার্টমেন্টের জন্য টার্নিটনের একটা অ্যাকাউন্ট নেওয়া যায়। আর আরেকটা আছে আহ কি যেন নাম, ওইটাতে হচ্ছে ওই যে প্লেগারিজমটা দূর করে দেওয়া কি, আমি নামটা ভুলে গেলাম। তো টার্নিটনটা ভালো আর কি। এটা স্টুডেন্ট অ্যাকাউন্ট নেওয়া যায়, কারণ আইথেন্টিকেট এটা সাপোর্ট করবে না, এটা নেওয়া সম্ভব না। আর কারো কোনো কোশ্চেন নাই? মমিন বিশ্বাস বা আরো তানভীর আসিস, কোশ্চেন থাকলে ফ্রিলি করতে পারিস। আচ্ছা, কারো কি ইচ্ছা আছে কি রিভিউ আর্টিকেল লেখার? তাহলে আমি তাকে টপিক দিব। ভাই আমার আছে। জি ভাই। জি ভাই, আমাদের ইচ্ছে আছে। ভাই এখানকার সবারই মোটামুটি ইচ্ছা আছে, কারণ আমার কিন্তু একটা জিনিস কি, তোমার টপিক এটা ম্যান্ডেটরি খুব মানে যেটা ভাবতেছে যে টপিক সিলেকশন খুব কঠিন, এটা আসলে আগে দরকার যে আমি এই রিলেটেড কাজে আমি বেশি আগ্রহী, আমার এই ধরনের কাজগুলা ভালো লাগে, এই জিনিসটা আগে ফাইন্ড আউট করতে হবে। কারণ তোমার যদি একটা জিনিসের উপরে ইন্টারেস্ট না থাকে, তাহলে তো তুমি সেই টপিকের উপরে কাজ করে মজা পাবা না, সেটা মানে খুবই পেইনফুল হয়ে দাঁড়াবে। আর এটা একটা বিষয় খুবই কি, টপিক আমি যেটা মনে করি যে জার্নালে যদি আমরা কিছু সার্চ করি তখনই বোঝা যায় আসলে কোন টপিক নিয়ে আমাদের আগানো উচিত, বা রিসেন্ট কি পাবলিশ হচ্ছে বা কেমন রিভিউ হচ্ছে, সেটা থেকে জানা যায়। আসলে আমরা তোমাদের যদি উচিত যে যে সার্চ না করি ভালো সেক্ষেত্রে কিছু হচ্ছে জার্নাল গুলো আছে না, সেই জার্নালের হোম পেজে গেলে প্রতিদিন যে পেপার গুলো অথবা রিসেন্ট যে পেপার গুলো মানে আজকাল পরশু অথবা এক সপ্তাহ, সেগুলোর হিস্ট্রি গুলো দেখলে তারা পেপারের টাইটেলটা এবং অ্যাবস্ট্রাক্টটা এটা সবার জন্য ফ্রি। এটা তোমরা যে কোনো জার্নালের যে কোনো পেপারের পড়তে পারবা। আর অ্যাবস্ট্রাক্টটা পড়লে অনেক কিছু বোঝা যায় যে এই জার্নালে এই নিয়ে কাজ করছে। সেখান থেকে মানে একটা টপিক, মানে আমার যদি ভালোবাসা থাকে কোনো একটা কাজের উপরে, তাহলে সেখান থেকে টপিক খুব মানে সহজেই একটা বের করা সম্ভব। এখন তোমাদের আমি বুঝি না, মানে আমি তো অনেক কিছু নিয়েই কিন্তু অনেক টপিকই কিন্তু টিচার তারা টপিক খুঁজে পায় না নাকি, না আমি বুঝি না। টপিক তো অনেক অনেক অনেক। অথবা আশরাফুল স্যার আছে, তারপরে যে স্যার গুলা বাইরে আছে না, মওদুদ স্যার, তাদেরকে বলবা স্যার টপিক দেন, কোনটার উপরে কাজ করলে ভালো। যদি তারা মানে একদম স্পেসিফিক টপিক নাও দিতে পারে, তারা যদি এইটুকু বলতে পারে যে এইটার উপরে দেখতে পারো কোনো কিছু। যেমন তোমরা যদি কেউ আমাকে বলো যে আমার এই জিনিসগুলোর উপরে ইন্টারেস্ট আছে, এরকম কি কেউ আছে যে আমার এই জিনিসের স্পেসিফিক ভাবে বলতে হবে যে আমার বায়োটেকনোলজি কিংবা ইলেকট্রনিক্স কিংবা পাওয়ার ইলেকট্রনিক্স, সেগুলোর বিষয়ে কারো কি ইন্টারেস্ট ওরকম কিছু আছে? ভাই পাওয়ার ইলেকট্রনিক্স আমি কিছু করার চিন্তা ভাবনা করতেছিলাম। তুমি মওদুদ স্যারের কাছে আমি পাওয়ার ইলেকট্রনিক্স এর উপর রিসেন্ট কি কি ট্রেন্ড সেটা আমার খুবই কম ধারণা, বুঝছো? আমার মোটামুটি আমি তো তোমার এই মেজর চেঞ্জ করছি, আর আমার বায়োটেকনোলজি কিংবা সেন্সর, এগুলো নিয়ে আমার একটু বেশি ইন্টারেস্ট। ভাই বায়োমেট্রিক্স নিয়ে একটু যদি বলতেন। বায়োমেট্রিক্স, জি। বায়োমেট্রিক্স না বায়ো ইনফরমেটিক্স? রাজীব, রাজীব আছিস? আসলে ও ও মনে হয় তোর জিজ্ঞেস করতে চাইছে, ওই যে বায়োমেডিকেল যেটা না, বায়োমেডিকেল সাইডটা আমার যেটা মনে হচ্ছে। ভাই ফরেনসিক্স যেটা ইউজ করে, ফরেনসিক ফিঙ্গারপ্রিন্ট, ফেস রিকগনিশন, এগুলো। আচ্ছা 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 আচ্ছা। হুম, আহ
আমি অনলাইনে আমি কিছু আমি ঘাটাঘাটি আমি হচ্ছে ভাই, হচ্ছে পেপার সার্চ যে হচ্ছে আমি যে লাইনে কাজ করছি সেখানে হচ্ছে মূলত এসব সেন্সর নিয়ে অনেক কাজ করে। তবে তোমার ফিঙ্গারপ্রিন্ট, অপটিক্যাল যে ফিঙ্গারপ্রিন্ট যেগুলো আছে সেগুলো মূলত কিছুটা হচ্ছে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট, সেটা আলোর সাথে কিছুটা সম্পর্কিত। তারপরে আমার খুব বেশি ধারণা নাই। তবে তোমরা যদি আমাকে আমার মেসেঞ্জারে, ফেসবুকে যদি নক দিয়ে রাখো যে আমার এইটার উপরে কাজ করার ইচ্ছা, তাহলে হয়তো আমি কোনো এক সময় সার্চ করে আমি যদি কোনো আইডিয়া পাই তাহলে আমি দিতে পারি টপিক গুলা। ঠিক আছে? আমি অন্তত এটা বলতে পারি যে এই কাজগুলো রিসেন্টলি হচ্ছে তোমরা করতে পারো। এইটুকু আমি হয়তো করতে পারি। তবে এই সাথে সাথে রিপ্লাই পাবা সেই আশা না করে হয়তো মাঝখানে সময় লাগতে পারে তোমার রিপ্লাই পাইতে। ঠিক আছে? তবে আমার মনে হয় মেসেঞ্জারে যদি তোমরা জাস্ট এই জিনিসটা যে আমার এই জিনিসের উপরে কাজ করার ইচ্ছা আছে, তাহলে হয়তো আমি সেটার উপরে কয়েকটা টপিক অথবা মানে সেই রিলেটেড টপিক আমি কয়েকটা এখন যেগুলো কাজ হচ্ছে আমি যদি মানে সময় পাই তখন আমি হয়তো সার্চ দিয়ে আমি সাজেস্ট করতে পারি এই কাজটা করবো। ঠিক আছে? কারণ ইনস্ট্যান্ট এখন আমি যেটা জানি না সেই বিষয়ে আমার বলা ঠিক না। এটা খুব হ্যালো খারাপ। হ্যালো মেহেদি, আমার কথা শুনতেছিস? হ্যাঁ, শুনতেছি। বল। ও, আমি হচ্ছে যে তো রিসেন্টলি ওদের কয়েকজন সিনিয়রের মানে এক ব্যাচ দুই ব্যাচ সিনিয়রের পেপার দেখছিলাম, সিভি দেখছিলাম। তো তাতে ওরা যা দেখলাম, ওরা তোর দুই তিনটা ছেলে পেলে হচ্ছে তোর নিয়ে থিজিস করছে, ফোর্থ ইয়ারের থিজিস, যেটা ওই যে সোলার সেলের যে টপিক গুলো আছে তোর, হুম। গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম ইন্ডেনাইট, মানে এই যে ইগুলো আছে, তারপর থিন ফিল্ম সোলার সেল। তো আমার যেটা মনে হয় যে আমাদের ভার্সিটির টিচাররা মানে থিজিস যাদের করে এদের মনে হয় এই টপিক গুলো দিয়ে, কেন ওদের ভালো থিজিসের টপিক হইতে পারে। তারপর যদি বলো ব্যাটারি সাইড, আর ব্যাটারি সাইডটা কিন্তু খুব মানে ফিউচারটা খুব ভালো, ব্যাটারি বিশেষ করে সাইডটা এখন কিন্তু খুবই মানে বুমিং বলা যায় ব্যাটারি সাইডটা, ব্যাটারি টেকনোলজিটা। আচ্ছা আমি মিউট হয়ে যাচ্ছে বারবার। তো এই হ্যাঁ, এখন শোনা যায়। হ্যাঁ, ভাই তো সমস্যা হচ্ছে যে হচ্ছে রাজীব ভাইয়ের ওখানে মেবি হচ্ছে হেডফোন নাই। রাজীব ভাইয়ের ওখানে মেবি হেডফোন নাই, তাই অন্যজন কথা বললে নয়েজ আসে। সেই কারণে আমি অন্যজন যখন কথা বল তখন মিউট করে দেওয়া হচ্ছে রাজীব ভাইয়েরকে, মানে হেডফোন নাই মেবি, আমার যত মনে হলো। না আমি হেডফোন দিয়ে কথা বলতেছি, এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনি কথা বললে ক্লিয়ার শোনা যায়, কিন্তু অন্যজন বললে তখন নয়েজ আসে আপনার ওখান থেকে। ও ও, ও, আচ্ছা তাহলে আমি অফ করে দেবো না সাথে সাথে কথা শেষ করে। তো সেক্ষেত্রে তোমার ওই ব্যাটারির যে ব্যাপারটা, ব্যাটারিটা কিন্তু খুব ভালো একটা টপিক, এবং ব্যাটারিতে প্রচুর ফান্ড দেয় বিশেষ করে ইউরোপে, মানে হুম। খুবই হাই লেভেলের ফান্ড এটা দেয়, এখন হট মানে টপিক অবাক করার মতো ব্যাপার। ব্যাটারিটা। তো এটা নিয়ে সার্চ দিতে পারো যে মানে কোন কোন ম্যাটেরিয়ালস দিয়ে ভালো ব্যাটারি, মানে ম্যাটেরিয়ালস এর উপরে ব্যাটারির পারফরম্যান্স, অথবা ব্যাটারির যে কিছু টেকনোলজি আছে এটা একটু সার্চ দিলে কয়েকটা টেকনোলজি পাবা। সেই টেকনোলজির উপরে রিসেন্টলি মানে কারেন্ট মানে কোন কোন টেকনোলজি গুলা খুব বেশি কাজ হচ্ছে, এফিসিয়েন্সি খুব ভালো, সেটা নিয়ে কিন্তু লিখতে পারো। এই ব্যাটারি ব্লাইথ অনেক শেখের কি কোনো কোশ্চেন আছে নাকি? কারো মনে হয় ভাই আর কোনো কোশ্চেন নাই, তাহলে হ্যাঁ, অনেক আমরা রাত শেষ হয়ে করি। গেছে। জি হুম। ভাই, আপনার ওখানে তো 1টা বাজে, আমরা তো কমই আছে 11টা। ওকে, তাহলে মিটিং শেষ করে দিই, আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আচ্ছা, ঠিক আছে। আর টাইম যদি দেওয়ার কারো জন্য। টপিক লাগে আমি যেটা বললাম আর কি, যে আমাকে হচ্ছে মেসেঞ্জারে জাস্ট তোমার কোন বিষয়ের উপর কাজ করতে বেশি ভালো লাগে, ভালো লাগার বিষয়টা, তাহলে আমি হয়তো কয়েকটা টপিক আমি চেষ্টা করবো সাজেস্ট করার। আমাকে জাস্ট একটা মেসেজ দিয়ে রাখলে হবে, আমি রিপ্লাই দিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই, অবশ্যই করা হবে। আর আমরা হচ্ছে হুম। নতুন একটা ক্লাব, তো আমাদের 10 ফেব্রুয়ারি 2020-এ হচ্ছে আমরা একটা ক্লাব শুরু করছিলাম রিসার্চের উদ্দেশ্যে, বাট ক্লাব তো বুঝতে পারছেন করোনার কারণে অফ হয়ে গেছে। 10 ফেব্রুয়ারি যাই হোক, থেকে মার্চ পর্যন্ত চলছে। আমরা মোটামুটি অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি। এক্ষেত্রে আমরা মোটামুটি এখন হচ্ছে মোটামুটি সবাই একটু রিসার্চের দিকে আগাচ্ছি, যেহেতু ক্যাম্পাসও খুলবে বা সবার একটু বোধ আসছে যে রিসার্চ কিছু করতে হবে। হ্যাঁ, আচ্ছা আমি কিছু কথা বলি।
এই আমি আমার ডিপার্টমেন্ট নিয়ে আমি খুব হতাশ। এই যে ফেসবুকে একটা আছে রিসার্চ কমিউনিটি বিএসএম ইনস্টিটিউট। জি ভাই। অনেক পোলাপানদের আমি দেখি তাদের ৮টা ৯টা ১৪টা পর্যন্ত পেপার দেখছি। কিন্তু ট্রিপল এর আমি দেখি না। এটা খুব হতাশাজনক। আমার নিজেরই পেপার নেই। সেটাও খুব খারাপ কথা। কিন্তু ভাই আসলে ভাই ট্রিপলির হ্যাঁ, বলো। অনেকের পেপার আছে কিন্তু হচ্ছে ওখানে শেয়ার করতেছে না। আর একটা বিষয় হচ্ছে ওখানে অনেক প্রোফাইল আছে যেগুলো হচ্ছে মানে অনেক লো মানের জার্নাল থেকে তারা হচ্ছে আর্টিকেল সংখ্যা অনেক হিউজ। বাট আপনি যদি জার্নাল গুলো একটু চেক করে দেখেন। কিন্তু হ্যাঁ, আমি দেখছি। আমি ভালো জার্নাল একটাও পাইনি। আচ্ছা সেটা কথা না। কিন্তু শেয়ার করতেছে আমাদের পোলাপান শেয়ার করলে একটা জিনিস কি তোমার একটা জিনিস কি সবসময় একটা জিনিস তো ওইভাবে মানে চুপ থাকাটা খারাপ। শেয়ার করলে কি অনেকে এটা ভাবতে পারে না ট্রিপল ডিপার্টমেন্টের কেউই শেয়ার করলো না, কারো পেপার-টেপার কিছু নেই। এটা তো খারাপ, তাই না? অবশ্যই শেয়ার করা উচিত। আমি শেয়ার করতাম। আমি শেয়ার করি নাই কারণ আমারটা এখনো ওই প্রোডাকশন টেক লিস্টে আছে। পাবলিশ না হলে তো আমি শেয়ার করতে পারি না। তবে শেয়ার করতেছে না কেন এটা তো আমি জানি না। তবে আমার যতটুকু মনে হলো এই জন্যই তারা হয়তো মানে আমাদের অনেকের ভালো পেপার আছে বাইদের যারা জানা মতে যারা রিসেন্ট বের হয়েছে তাদেরও। সেক্ষেত্রে তারা শেয়ার তারা কিন্তু কমিউনিটিতে আছে এবং অ্যাডমিন প্যানেলেও অনেকে আছে। কিন্তু শেয়ার করতেছে না কেন এই বিষয়টা আমি বুঝতে পারিনি। তোমরা ক্লাব থেকে পোস্ট দিও যে শেয়ার যেন করে। এটা তো একটা প্রেস্টিজের বিষয় না? এটা যেমন আমি বলতেছি যে কোন ট্রিপল পোলাপান ওরকম শেয়ার করে এটা খারাপ না? জার্নাল যাই হোক, এত তো বাংলাদেশে একটা জিনিস কি মনে করো যে অনেক ভার্সিটির অনেকের তো মনে করো যে অনেক খারাপ, খারাপ জার্নালের পেপার। তারা সেটা পড়ে যদি তারা প্রফেসর হইতে পারে ভার্সিটির, যে আমাদের পোলাপানের কি সমস্যা শেয়ার দিতে? শেয়ার দিলে আমাদেরও তো ভালো লাগে, তাই না? যে আমাদের ডিপার্টমেন্টে অনেক ভালো কাজ করতেছে। জি ভাই আমরা ইনশাল্লাহ এবার উম, এই ২১ সালে ইনশাল্লাহ আমাদের ক্লাব থেকে কিছু ভালো কিছু আউটপুট দিয়ে ইনশাল্লাহ আমরা ভালো মাপের শেয়ার দিব ইনশাল্লাহ। অবশ্যই। চেষ্টা করো, লেগে থাকো, হতাশ হওয়ার কিছু নেই। ঠিক আছে? ঠিক আছে, সবাই ভালো থাকো আর দোয়া রাখো আমার জন্য, সবার জন্য। আর করোনাতে অবশ্যই সবাই